হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক এমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল আখি। পথিমধ্যে আদ্রিতের কেবিন। কেন জানি মন টানল সেদিকটায়। মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই কেবিনে। আদ্রিত এখনো কেবিনে ফিরেনি। আখি কেবিনের একটা চেয়ারে এসে বসল। আদ্রিতের সান্নিধ্যে মনের প্রশান্তি তো সেই 6 বছর আগেও পেত আখি। আজ কেবিনে আদ্রিত না থাকলেও তার গায়ের ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে সে। বিষাদে মন ছেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ, ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার পরিণামস্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার। সব কিছুই শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল আদ্রিতের হ্যান্ডব্যাগের ওপর। ব্যাগের চেন খোলা, হয়তো তাড়াহুড়োয় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভিতর থেকে উকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনিতে যে কারো জিনিসে কখনো না বলে হাত না দিল, আদ্রিতের ক্ষেত্রে কখনো ফর্মালিটি করেনি সে। তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা সুখ পাখি, নিচে ছোট আকারে লেখা আমার হিটলার আখি। আখি আলতো করে হাত বুলালো লেখাগুলোর ওপর। আন্দাজ করতে পারলো কেবিনে কেউ আসছে, তাই ডায়েরিটা খুব গোপনে লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে? এই তো একটু আগে। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সব কিছুকে শুধু বলে বোঝাতে হবে আখি? বুঝে নেওয়ার ব্যর্থতায় বছরের পর বছর কাটিয়ে দেওয়া থেকে তো মুখে বলাই শ্রেয়। মানেটা কি বুঝে নেওয়ার চেষ্টা করা যায় না? ছলছল চোখে আখির বলা কথাটা আদ্রিতকে আরো অস্থির করে তুলল। আদ্রিত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এ কি, তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্ত শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখি বসো তুমি, আমি ফার্স্ট এড আনি। তখন সানিয়াকে মার ধরে আখির হাতের কনুয়ের নিচ অংশে অনেকটা কেটে গিয়েছিল আখির। আদ্রিত এবার বেগতিক পায়ে ফার্স্ট এড বাক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি অপলকে তাকিয়ে আছে তার দিকে। এখনো ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করতাম আপনার ওই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডাক্তার সাহেব আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাদের ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা। তুমি বড্ড বেখেয়ালি। এখনো বাচ্চামো যায়নি তোমার। ওপর থেকে শাসন করার তো কেউ নেই, তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিছু হারায় না। কথাটা বলে আখি উঠে চলে গেল। ডায়েরিটা এমনভাবে লুকালো যাতে আদ্রিত না দেখতে পায়। আদ্রিত বুঝে উঠতে পারল না আখির কথার মানে। জিশান পৌঁছালো আমিরুলের বাড়িতে। কিছুটা হতাশ হলো সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতেও তো ফেরেনি সে। সেখানে গিয়ে আমিরুলের পরিবারকে জেরা করে জিশান। অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিস্টার নজরুল, আপনি তো আমিরুলের বাবা। আমিরুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকতো, কথাটা আপনি কবে থেকে জানেন? বাবাও যশোর একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকতো, মাঝে মধ্যে টাকা পাঠাতো। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তারই স্ত্রী নীলিমার দুঃসম্পর্কের বোন হৃদুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়। আমাদের না জানিয়ে সেখানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। হৃদু না তাহমিনা? না বাবা, হৃদুই। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম হৃদু? ওই মেয়েটা নীলিমার দুঃসম্পর্কের বোন ছিল। কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে, কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার ওপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই আর তারপর তো জানতে পারি আমিরুল ওকে বিয়ে করেছে। হৃদুর কি কোনো ছবি হবে আপনাদের কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশত কম, ছবিও উঠতো না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিরুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজেই ফোন করে। কি, ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিষয়টা? হ্যাঁ বাবা, আর এটাও বলেছেন ওনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়,
পারলে কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। ওনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদৃশের ওখানে যেতে চায়নি আখি। সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদৃশের সামনা করতে হলে যে অনেক শক্তির প্রয়োজন হবে তার। এদিকে ভেবে পাচ্ছে না আদৃতকে কী সব জানানো উচিত। সব কিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে কি সব কিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নিবে কি সব কিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্টি করবে কোনো ধ্বংসের তাণ্ডব? আদৃতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আখির। রাগ তার প্রচুর। হুটহাট চলে না আসলো, যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আদৃত। তাতে নিজের ক্ষতি হবে কিনা সে বিষয়ে কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আখি, বিষয়টাকে আদৌ জানানো উচিত হবে আদৃতকে। অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আখি আদৃতকে জানাবে সব কিছু। আদৃতকে কক্ষে না পেলে খোঁজ নিয়ে জানতে পারে আদৃত ছাদে, তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতেই থমকে যায় আখি। সামনে চলমান দৃশ্য চোখে ভাসতে রিঙ্কি একটা শর্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদৃতকে। জোরে জোরে বলছে, আই লাভ ইউ আদৃত, আই লাভ ইউ। আদৃত তাকে সাথে সাথে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি, বোঝো না কেন? ভালোই ভালোই বলছে আমেরিকা চলে যাও। আমি তোমার টিকিট বুক করে নিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না। তুমি বলো আমার মধ্যে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সের মধ্যে কি পেয়েছো যে দিন রাত ওর পিছনে পড়ে থাকো? ও এমন কি দিবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটায় তোমার সাথে, তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি! গর্জে ওঠা আদৃত হাত উঁচুতে উঠিয়ে নিল। রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারত বুঝিয়ে দিতাম তোমায় আজ। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না। আদৃত চলে আসতে নিলে আখিকে দেখতে পেল। আখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেওয়া হয়ে গেছে নিচে, ডাকতে এসেছিলাম। আখি কিছুই শোনে বা দেখেনি এমন ভাব করে চলে গেল সেখান থেকে। আখি কিছু শোনেনি তো? রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে মনে, যা আমি মেনে নিতে পারবো না। আখি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদৃতকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারলো মনে, যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদৃতকে দেখলে হতো আখির। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। আখিও তো তাই করেছিল। কিন্তু অপ্রিয় এক তিক্ত সত্য আদৃতের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা আজ আগের মতো এত প্রখর না হলো কম কোথায়, কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে। আখির সাথে যে আদৃশের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি কি করে আদৃতের পবিত্র জীবনে দাগ মাখাতে পারে? রিঙ্কির বলা কথাটা বড্ড আঁচড় কেটে গেছে আখির মনে মুহূর্তে। না, আখি সেই সত্য আর বর্তমানে আদৃতকে জানাবে না। যদি আদৃত এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কিভাবে ফিরবে আখি তার জীবনের এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে, তার কারণ এখন অবধি বুঝে উঠতে পারেনি আদৃশ। সুব্রতা তার শাশুড়ি মা আর রিহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছিল। বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকছিল তারা। আদৃশ তার রুমেই ছিল। তখনই আদিলদের কক্ষ থেকে হৃদিকার চিৎকার শোনা যায়, আদৃশ বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদৃশ আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদৃশ দরজায় লাথি মারছে আর ডাকছে হৃদিকাকে, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো, শুধু হৃদিকার চিৎকার শোনা যাচ্ছে, আদৃশ বাঁচাও আমায়, আদিল ভাইয়া প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আদৃশ লাথি দিয়েই যাচ্ছে হৃদিকাকে ডেকে ডেকে। হঠাৎ দরজা খুলে হৃদিকা এসে ঝাপটে ধরল তাকে। আদৃশ তাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়, চুলগুলো উস্কো খুস্কো। এক প্রকার কাঁপছে হৃদিকা। পিছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। পেরেশানিতে জিজ্ঞেস করলো আদৃশ, কি হয়েছে হৃদিকা, তোমার এ হাল কেমনে হলো? আদিল ভাইয়া বেশ কয়েকদিন থেকে আমার ওপর কুনজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে ওনাকে এড়িয়ে চলতে শুরু করি।
কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকালেন। বললেন নাকি সুব্রত আপু বাইরে, এদিকে উনি ওনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খুঁজে দিতে। আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় রিদিকা। আদৃশের শরীর জ্বলে ওঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়ে বড় ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয় আদৃশ। প্রবল ঘুষিতে তাকে আশ্রয় ফেলে ফ্লোরে। আদিল এতটা হতভম্ব হয়ে আছে যে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কি করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে ঝরে চলেছে তার জলের স্রোত। আদৃশ আবারও আদিলকে মারতে গেলে সুব্রতা এসে আদৃশের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদৃশ, বিশ্বাস করো, আদিল এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকে চিনো, ও এমন নয়। প্লিজ ওকে মেরো না আর। ও তোমার বড় ভাই। ওই রিদিকা মিথ্যা বলছে। মিথ্যুকার অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পেছনে ছুরি চালাবি। আজ তোদের আসল অবস্থান দেখিয়ে দিব আমি। কথাগুলো বলে সুব্রতাকে লাথি দিয়ে পাশে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে আবারও মারার জন্য হাত উঠালে সেই হাত পাকড়াও করল আখি। আখি আদৃশকে কিছু করে ওঠার সুযোগ না দিয়ে তার দুই গাল বরাবরই 6 থেকে 7টা থাপ্পড় বসালো। তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদৃশ এবার অতিরিক্ত ক্ষেপে গেল। তেড়ে এসে আখিকে থাপ্পড় বসাবে তার আগেই তার হাত পিছন দিকে মুড়ে নেয় আখি। অপর হাত দিয়ে আখিকে পাকড়া করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আখি। আখি আর আদৃশের বেশ কড়া টক্কর পড়েছে। আদৃশ বেশ বলিষ্ঠ হলো, আখির দক্ষতার সাথে পেরে উঠছে না। আদৃশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগলো, আখি ভালো হবে না, ছেড়ে দাও আমায়। তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছো, তোমাকে আমি ছাড়বো না। আখি এবার তার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাতে ওয়ার্ড্রোবের এক কোণে আদৃশের কপাল লেগে কপালের এক পাশ বেশ কেটে গেল। এবার এদিকে আক্রমণ করলো আখির ওপর। তো সাহস কি করে হলো আখি আমার আদৃশকে এভাবে মারার? হৃদিকে এসে আখিকে থাপ্পড় মারতে নিলে আখি ইচ্ছে মতো বেশ কটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার আখিকে জব্দ করতে আসলে আখি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করিস তোরা নোংরার দল? আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারব না, কারণ তোদের সহজ মৃত্যু আর যাই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি, নইলে আজ এখান থেকে বেঁচে ফিরতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিল ভেবো না তুমি ছাড় পাবে। কেস করবো আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করেছো তুমি। দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমি উকিল। ওফ, যা লম্পট উকিল। ডাক্তারি লাইসেন্স তোর বইয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলেই তাকে নিয়ে খেলা করবি। আমাকে কেসের ভয় দেখাস? আরে তোর ওপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুক্রিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনো জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার ডাক্তার আদ্রিতের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদ্রিতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা আমতা করে বলল আদৃশ। ভালো সাজছিস লম্পট। তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারবো না? মনে রাখিস আদৃশ, তুই কার সাথে খেলা করেছিস। তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া, আপু, এখানে আর থাকতে হবে না তোমাদের। তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। আখি কথাটা জবাব দেওয়ার আগে মা বলে উঠলেন, বাবারে, তোর কামাই খেয়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখি মা, আমায়ও নিয়ে চল। তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলায়। না মা, ওই স্বার্থপরের দেওয়া কিছুই তোমাদের নিতে হবে না। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখবো না, শুধু আমার সাথে চলো। চলে যাবার আগে আরেকবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আবার ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে আর তোর মুখ না দেখান।
তাচ্ছিল্য করে কথাটা বলে মা সবার আগে হাঁটা ধরলেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল, সুব্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। সবশেষে আদ্রিস আর হৃদিকার দিকে ক্রোধান্বিত চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান। পাশে বসে আছে আদিল, সুব্রতা। রিহান আশপাশে দৌড়ে খেলা করছে। কি হচ্ছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর আজ এমনটা। বলো না আমায় কি হয়েছে? আজ তোমাকে সব বলবো আখি, আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সব কিছু হৃদিকাই করছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়, কিন্তু তখনই আদ্রিসের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতেই গরম তরকারি ফেলে দেয়, নিজের গালে নিজেই থাপ্পড় মারে। তারপর আদ্রিসকে আসতে দেখে হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায়, আর আমাদের আদ্রিসের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদ্রিস আমাদের কারো ওপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদ্রিস যখনই বাড়ি থাকতো না, ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইতো, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের রিহানের গলায় ছুরি বসিয়ে দেয়। বলে নাকি ওর সাথে লাগতে এলে কখন কোথায় রিহানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলেই রিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদ্রিস তার কথাই ছিল, উল্টা আমাদেরই দোষারোপ করত। তুমি চলে আসার পরদিনই বাড়ির সকল সিসিটিভিও নিজেই খুলিয়ে নিয়েছে আদ্রিসকে, এই বলে যে ওর এসব ভাল লাগে না, সব সময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম। ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে আসতো আমাদের। একদিন আদ্রিসকে ওর কক্ষে রেখে ওকে চ্যালেঞ্জ করে আদ্রিসকে বলতে গিয়েছিলাম সব কিছু, কিন্তু তখনই ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথায় ধরে আদ্রিসকে বোঝালো আমরা ওর ওপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল না নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু ও এসব কিছুরই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক হৃদিকা, এক ধরনের পাগল, যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকে আঘাত করতে পারে। তাকে কেউ কিভাবে ভয় পাবে না? কাজের লোকগুলোর সাথে এমনটা করত। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরাও চলে যায়। অতঃপর আমরা ঘরের কাজের লোকদের মতো সারা দিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম, কিছু কাজে বেরোনোর ছিল, শুধু সুব্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম। কিন্তু তখন হঠাৎ হৃদিকা আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে নিজেই নিজের কাপড় ছিঁড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্যে কোনো কথা যাওয়ার আগেই সব কিছু ঘটে যায়। আমার কপাল এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আপনার না, ওই আদ্রিসের খারাপ, যে আপনার মতো একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয় লাগছে, যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছুই বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু হৃদিকা প্রায় সময় আমাদের ওপর নজর রাখত। পরিষ্কারভাবে আমাদের বলেছিল, যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে, আর সবার প্রথম ও রিহানকে মারবে। যে মেয়ে আদ্রিসের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে বেঁধে নিতে পারে, ভাইয়ের ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তাআলাকে, আর তারপরে আরেকজন মানে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু। তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভয় তো এবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কেঁচো ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডাক্তারি দক্ষতা বলে, পাগলামি তো হুট করে মাথায় চড়ার নয়, তার উৎপত্তি প্রায়ই থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না? আরে ডাক্তার সাহেব আপনি আসুন। হ্যাঁ ডাক্তার সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজছি তোমায়।
কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48টা কল করেছি। মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় কোথায় না জানি খুঁজেছি, একমাত্র আমিই জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছো। আরে খুব সকালে বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে, যেন আমি আপনাদের ঘর ছেড়ে না পৃথিবী ছেড়েই চলে গেছি। খবরদার রাখি, এমন কথা আর বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে ওনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি ওনার সুন্দরী ওয়াইফ আমার সুব্রতা আপু। আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন, উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারা ওনার সাথে পরিচিত হন, ইনি হলেন আমেরিকা ফেরত ডাক্তার আদ্রিত মির্জা। আখি দুষ্টমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল পলকে। জাহানারা রহমান, আদিল, সুব্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসলো হাসপাতালে। যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে। তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আখি আসার আগে তাদের যা লাগে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পিছনের দিকটার সেই বটগাছটার নিচে। অজস্র ভাবনার ওপর উকি দিয়ে বিরক্ত করছে এক বিষাদময় ভাবনা তাকে। আদ্রিতকে সেই তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না। আখি তো 6 বছর ভালোই ছিল অন্যের হাত ধরে, হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদ্রিতের তো 6টা বছর বৃথা গেল। আর কত কাটাবে আদ্রিত তিক্ততার ক্ষণ? সেই তিক্ততায় আদ্রিত এখনো জীবনে এগোয়নি। তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানার। যাই হয়ে যাক, আখি আদ্রিতকে সত্যতা এবার বলে দিবে ভেবে নিয়েছে। আখি এবার উঠে গেল আদ্রিতের কেবিনের দিকে, কিন্তু কেবিনে গিয়ে আদ্রিতকে পেল না আখি। তখন একটা নার্স এলো আখির কাছে। রুষা, ডাক্তার আদ্রিতকে দেখেছ? ম্যাম আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদের নিয়ে মিটিং ডেকেছেন হঠাৎ। আদ্রিত স্যার ওখানেই, আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আখি বেগতিক পেয়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাক্তার আখি আপনার আসার। ভুলে যাবেন না, এটা আপনার বাড়ি নয়, আমার হাসপাতাল। এখানে আমার কিছু রুলস আছে, তা মেনে চলতে হবে আপনাকে। আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময় আপনাকে ডেকে খুঁজে পাওয়া যায় না। খামখেয়ালিপনা নিয়ে পড়ে থাকার ছিল তো ডাক্তার হলেন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলো শুনিয়ে দিলেন আশরাফ খান আখিকে। অল্পতে আখির মুখ চুপসে গেল। চারপাশে তাকিয়ে দেখলো সকল ডাক্তারই তার দিকে কেমন করে তাকিয়ে আছে। খারাপ লাগলো আখির বড্ড। মৃদু স্বরে বলল, সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। এসে জায়গায় বসুন আপনি। আখি এসে বসলো ভিতরে। চোখে জল টলমল করছে। আসছে দিন থেকেই তার বাবা বিভিন্নভাবে তার সাথে খারাপ আচরণ করেন। হয়তো 3 বছরের মনের জ্বালা শোধ তুলছেন উনি। নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমক অবধি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে, সেই বাবা আজ তার মেয়ে কেন অপদস্থ করবে কথায় কথায়। আখি যে তা মেনে নিতে পারছে না। যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি আখি, সেই বাবার এমন ব্যবহার কেমনে মেনে নিবে? জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিল আখির সব সুখ, নষ্ট করে দিল সব সম্পর্ক, নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারলো আখি আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তখন তার কাছে সঠিক মনে হলো ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক, কোনো কিছুতে আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমে সোফায় পায়ের ওপর পা তুলে হাত ছড়িয়ে আয়েশ করে বসে আছে হৃদিকা। মুখে তার প্রসারিত হাসি। আমার পথে সব কাটা দূর, এখন আদ্রিত শুধু আমার। ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না। ও একান্তই আমার। সব কটা পাগল ছিল। আমি থাকতে আমার আদ্রিতের ওপর অধিকার জমাতে এসেছিল। আবালের দল। ওই ডাক্তারটাও পাগল। আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। 3য় ডোজ তো দিতে আসবেই, দেখি কেমনি দিয়ে যায়।
হৃদিকা এত সহজে হার মানার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেল, আদ্রিতের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে ফোন আসলো, মায়ের শরীর খারাপ করেছে অনেকটা, তাই হুটহাট বেরিয়ে গেল আদ্রিতকে না বলে। ফোনে মেসেজ করলো, ডাক্তার আদ্রিত, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে, আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি। আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামনি রাগ করবে, ওনাকে আমি ফোন করে বুঝিয়ে নিব। আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব, তারপর ওখান থেকে আপনার সহিত হাসপাতাল আসব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ, দেখা হলে বলবো। আদ্রিত কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভিতরটা বড্ড খসখস করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আখির মুখ আজ সারাদিনই বেশ মলিন ছিল। আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদ্রিত। আশরাফ খানকে চাইলেও মুখের ওপর জবাব দিতে পারত না আদ্রিত, কারণ ওনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়েও যেতে পারছে না, তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনই সেখানে বসে কিছু কাজ করছিলেন তখন। আহিলের মোটো ভালো লাগেনি তার বাবার আখির সাথে এমন ব্যবহার, তবুও বাবার ওপর কিছু বলল না। আশরাফ খানও মেয়ের সাথে এমন ব্যবহার করে এখন মনে মনে অনুতপ্ত হচ্ছেন। মে আই কাম ইন স্যার? আদ্রিত মাই বয়, প্লিজ কাম অ্যান্ড সিট। আদ্রিত বসলো। তা হঠাৎ আমার কেবিনে আসলে? কোনো ইম্পর্ট্যান্ট কাজ? স্যার, এদিক ওদিকের কথা বলে আমি বর্তমানে আপনার সময় নষ্ট করতে চাইব না। সোজা কথায় বলতে চাই, আপনার আজকে আখির সাথে করে যাওয়া ব্যবহারটা আমার ঠিক মনে হয়নি। আমরা সবাই জানি আখি নিজের দায়িত্ব নিয়ে কতটা সিরিয়াস। আজকে আপনি হুট করে মিটিং ডেকেছেন, এতে তখন যে কোনো ডাক্তার নিজের কিছু প্রয়োজনে হাসপাতালের বাইরে থাকতেই পারত, এটা বড় কিছু ছিল না। আমাকে আমার কাজ শিখাতে এসো না আদ্রিত। না স্যার, তা করার কথা আমি ভাবতেও পারি না। আপনি আমার গুরু, কিন্তু আমার যা সঠিক মনে হয়েছে সেটা বলেছি, বাকিটা আপনি ভালো জানেন। হয়তো আখি একটা ভুল করে গেছে, কিন্তু তার মাসুল যে তাকে জীবনভর দিতে হবে তেমন তো কিছু নয়। আখি আপনাদের ছাড়া কতটা পীড়ায় আছে তা জানলে হয়তো কখনোই আখিকে দূরে ঠেলে দিতেন না। বাচ্চারা ভুল করতেই পারে স্যার, তবে মা বাবা কি পারেন না বাচ্চাকে সে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে? বিষয়টা ভেবে দেখলে খুশি হব স্যার। আমার কথায় খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। চলি তাহলে। আদ্রিত উঠে চলে গেলে আহিল বলল, বাবা ভুল না হয় আখি করেছে, তাই বলে কি ক্ষমা করা যায় না তাকে? আশরাফ খান কিছুই বললেন না আহিলের কথার উত্তরে, শুধুই নীরবতা পালন করে গেলেন। বাড়িতে এসে মায়ের চেক আপ করল আখি। শরীর অত্যন্ত দুর্বল ওনার, তাছাড়া অতিরিক্ত চিন্তায় শরীর আরও খারাপ করেছিল। আখি ওনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। সুব্রতা আসলো আখির কক্ষে একটা মাথা ব্যথার ওষুধ নিবে বলে। হঠাৎ তার মাথা অত্যন্ত ধরেছে। আখি তাকে বসিয়ে রেখে পাশের ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে ওষুধের বাক্স বের করতে নিলে সেদিনের আখির আনা অজ্ঞাতজনের কাঠিটাও সাথে বেরিয়ে আসে, যা বেরোতেই ফ্লোরে পড়ে যায়। সুব্রতার চোখ যায় সেদিকে। আর আখি, তুমিও একই কাঠি কিনেছ? একই কাঠি মানে আপু? আর কার কাছে দেখেছো কাঠিটা? আরে হৃদিকার কাছেও সেম কাঠি আছে। তুমি শিওর? এক দেখাতে কি করে চিনলে? আরে চিনব না, এই কাঠি নিয়ে যা তা সারাদিন এটাই পরে থাকতো হৃদিকা। অনেক পছন্দের ছিল ওইটা ওর। সেদিন হঠাৎ খুঁজে পাচ্ছিল না বলে আমাকে না জানি কত দোষারোপ করেছিল, কত কথা শুনিয়েছিল। তারপর নিজেরই কক্ষের এক কোণে পড়ে থাকতে পায়। সে কাঠিটাকে কি তুমি পাশ থেকে দেখেছো? মানে এমন কাঠি তো অনেকেই কিনতে পারে, কিন্তু হৃদিকারটা কি তুমি আলাদাভাবে শনাক্ত করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ ওর কাঠিটা সেদিন খুঁজে পেল মাথার দিকটা অল্প ভাঙা পায়। হয়তো রিহানি খেলা করে ভেঙে দিয়েছিল। দেখো তো এটা কিনা। আখি সুব্রতার সামনে নিয়ে কাঠিটা ধরলে এক মুহূর্তে চিনে ফেলে সে। হ্যাঁ এটাই তো। তুমি কি করে পেলে এটা? এটা অনেক লম্বা গল্প আপু, পরে বলবো। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল আখি। সুব্রতা বুঝে উঠতে পারল না সে হাসির মানে। আদ্রিত পাগলের মতো ডায়েরিটা খুঁজে যাচ্ছে। মা, মা কোথায় তুমি? আমার ডায়েরি কোথায় গেছে?
আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর জ্বালায় ঘরে থাকতে পারছি না। আমার ডায়েরি কোথায়? আমি জানি কি না জানি বাবা কি হয় এসব লিখে। আগের যুগের লোক স্কুলের খাতা ছিঁড়ে চিঠি পাঠাতো ভালোবাসার মানুষকে, আর এখন ডায়েরিতে ভরে ভরে লিখে রেখে দিয়ে যে কি পায় পোলাপান। মা, তুমি বলবে কোথায় আমার ডায়েরি? আমি জানি না রে বাবা। তা তোর জন্য এমন কিছু এনেছি যাকে দেখে তোর ডায়েরির ভূত মাথা থেকে নেমে যাবে। আবার কোনো মেয়ের ছবি এনে থাকলে বলে দাও, এখনই আমেরিকার টিকিট বুক করাবো। আরে একে রেখে কি কখনো আমেরিকা যেতে পারবি? এর জন্যই তো 6 বছর বনবাস কাটালি। কি মনে করিস আমি কিছু বুঝি না? আদ্রিতের সামনে আখির ছবি টাঙিয়ে বললেন শায়লা মির্জা। অবাক হলো আদ্রিত। আখি? হ্যাঁ আখি। মনে হয় তুই রাজি না? বাদ দে, চিরকুমারী থাক তুই। মস্করা করে শায়লা মির্জা চলে যেতে নিলে আদ্রিত ওনাকে আটকালো। আরে আরে কোথায় যাচ্ছ মা? কে বললো আমি বিয়ে করব না? মানে করবি? ইয়ে মানে হ্যাঁ। শায়লা মির্জার ভ্রু উঁচানো কথার জবাবে আমতা আমতা করে মাথার পিছন দিক চুলকে সম্মতি জানালো আদ্রিত। শায়লা মির্জা খুশিতে আত্মহারা। এই না হলে আমার ছেলে। দেখ তোর মা এখন তোর বিয়ে কিভাবে করায়। কিন্তু মা, এতে সমস্যা আছে। আমার মনে হয় না আখি মানবে বলে, কারণ ওর সদ্য ডিভোর্স হয়েছে। আমি চাই না এখন এসব নিয়ে ওর সাথে কিছু কথা বলা হোক। কিছুদিন যেতে দাও, আমি নিজে ওর সাথে কথা বলে নিব। বুঝেছি, বাচ্চাদের মুখে বাবা ডাক শোনার জায়গায় দাদা ডাক শোনার ইচ্ছে হয়েছে তোর। মানে খুব সোজা। তোর হাতে ছেড়ে দিলে আরও এক যুগ না পার করে দিবি আখিকে মনের কথা জানাতে। 6 বছর আগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আজকে নাতি নাতনি আমার কোলে থাকতো। তুই জায়গায় বসে থাক, তোর মা তোর বিয়ে আখির সাথে করিয়েই দম নিবে। আদ্রিস কক্ষ ছেড়ে কোথাও বেরোবে তখনই রিদিকা কক্ষে প্রবেশ করে গেল। আদ্রিস তাকে দেখে চমকে যায় অনেকটা। কি হয়েছে আদ্রিস? তোমার কি হয়েছে? কেমনটা দেখাচ্ছে তোমায়? কানের উপরের দিকে অনেকটা চুল উঠে এসেছে। কি করে? আদ্রিসের কথায় রিদিকা ছুটে যায় আয়নার সামনে। দেখে ঠিকই তার একপাশের চুল অনেকটা উঠে এসেছে। সে বুঝতেই পারেনি। কি হয়েছে রিদিকা? এমনটা হলো কেন? রিদিকা বুঝতে পারল বিষয়টা আদ্রিসের সামনে আসা থেকে ও আটকাতে পারবে না, তাই বলে দেওয়া উত্তম বলে মনে করলো। সব কিছুই বলে দিল রিদিকা, যা ওকে ডাক্তার বলেছেন। কথাগুলো শুনে আদ্রিস এক প্রকার হেসেই দিল। কি যে বলো রিদিকা, তোমাকে কেউ ভাইরাস কেন দিবে? তুমি কত কিউট অ্যান্ড সুইট। হয়তো ডাক্তার তোমার রোগের কোনো নাম খুঁজে না পেয়ে ভুলভাল কিছু বুঝিয়ে দিয়েছে তোমায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যিই তোমাকে এভাবে কেমন জানি লাগছে। তা আমি আজকে বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিব। মাইন্ড ফ্রেশনেস চাই আমার। এমনি আখিকে নিয়ে অনেক টেনশনে আছি। কাল সকাল অবধি নতুন কাজের লোক এসে যাবে। তুমি থাকো, আমি চলি। কথাগুলো বলে আদ্রিস চলে গেল। রিদিকা রাগে পাশের ড্রেসিং টেবিলে লাথি দিল সজোরে। আমি অসুস্থ জেনে এভাবে চলে গেল। আর ওই আখি অসুস্থ হলে তো ঘর মাথায় তুলে নিত। আখিকে নিয়ে এখনো ভাবছে। তুমি জানো না আদ্রিস, তুমি কত বড় ভুল করে গেছো। তুমি আমাকে জীবনে জড়িয়েছ, আর আমাকে নিয়েই থাকতে হবে, সে আমি যেমনই হই না কেন। তুমি শুধুই আমার, আর আমার না হলে কারো না। আই লাভ ইউ আদ্রিস, আই লাভ ইউ। আদ্রিতের ডায়েরি পড়তে মত্ত হয়েছে আখি। ডায়েরির প্রতি পৃষ্ঠায় শোভা পেয়েছে আদ্রিতের আখির সাথে কাটানো সকল মুহূর্ত, তার বিহনে বিরহ তিথি কাটানো আখ্যান। লেখনীর মাধুর্যে ফুটে উঠেছে তা নিখুঁতভাবে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরে আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে আলাদা মানে চেয়ে আছে। প্রিয়সী, তোমার স্মৃতিতে কাটালাম আর এক দীর্ঘ রাত্রি। হয়তো শুয়ে আছে অন্যের বাহুতে, তবে তোমারই বিহনে বিরহ যন্ত্রণা যে সঙ্গ নিয়েছে এই অধমের। আজ একই হলো আমার। সেই পুরাতন অনুভূতি আঁকড়ে ধরল আচমকা। সুখ পাখির সেই কান্না মিশ্রিত স্বর আবারও উতলা করলে এমন। যদি পারতাম পাখি নিঃস্ব করে দিতাম সেজন, যে করেছে তোকে নির্হারা। মিছে পিড়িতে গলিয়েছে তোর মন, করেছে আমাকে কাঙাল। আজ ফিরে পেলাম সুখ, তোকে পাবো কোনো ক্ষণে, আবারও ফাঁসবো তোর কথার জালে।
আড়ালে হাসবো ইচ্ছে করে তোর কাছে হার মেনে। দুদিন আগের লেখা, ভালোবাসি সুখ পাখি তোমায়, আজও মনের গহীন থেকে। ফিরে আসো না কো, কথা দিলাম নিরাশ করব না কবু। ভালোবাসবো মনের গহীন থেকে, আগলে রাখবো প্রাণ দিয়ে। এমনই অজস্র লেখা আদ্রিতের ডায়েরি জুড়ে আখিকে নিয়ে, যা স্পষ্ট প্রমাণ করে আদ্রিত এখনও আখিকে ততটাই ভালোবাসে যতটা ঠিক 6 বছর আগে বাসত। আর যাই হোক, এই মানুষটা কখনো তাকে ঠকাতে পারে না। আদ্রিত যে শুধুই আখিকে ভালোবেসে গেছে। আখির মনে জন্মালো আবারও এক আশার আলো। জীবনে প্রথম ভালোবাসার প্রেমে যেন আজ আবার নতুন করে পড়ল। ডায়েরিটা পড়তে গিয়ে আখির চেহারাতে ঝলকালো সুখের হাসি। হৃদিকা বাড়ির দরজা জানালা সবকিছু শক্ত করে লাগিয়ে নিয়েছে। বাড়ির সকল দিক নিজে ভালো করে দেখে নিয়েছে। যেই আসুক, আসবে তো কখনো আমায় তৃতীয় ডোজ দিতে। তবে সে তো জানে না হৃদিকা কি জিনিস। যাদের ওপর সন্দেহ ছিল সবকটাকে তাড়িয়ে দিয়েছে। এবার দেখি আসে কে। রাত 2টা। আদ্রিসের বাড়ির পিছন দিকে দাঁড়িয়ে আছে হুডিওয়ালা কেউ একজন। বাড়ির পিছন থেকে হুডিওয়ালা সেজন বাড়ির ভিতরে কিছু একটা ছুঁড়ে মারল, যা মাটিতে পতিত হওয়ার সাথে সাথেই সারা বাড়ি ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ ধোঁয়ার উৎপত্তি চক্ষু সীমানার ভিতর এলে বাড়ির দুজন দারোয়ান সেদিকটায় ছুটে যায়। কিন্তু ধোঁয়ার সংস্পর্শে যেতেই দুজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হুডিওয়ালা সেজন নির্দ্বিধায় আজ গেট দিয়েই বাড়িতে প্রবেশ করে। বাড়ির চারিদিকে বিচক্ষণতা নিয়ে লক্ষ্য করলে বুঝতে পারে ভিতরে প্রবেশের সব রাস্তায় আজ বন্ধ। অজ্ঞাত সেজন এবার বাড়ির বাগানের দিকে যায়। সেখানে বেশ বড় একটা পেয়ারা গাছ, যেটা দিয়ে চড়ে ঘরের ভিতর প্রবেশ করা যাবে। সেদিকটায় বারান্দা দেওয়া বেশ বড় করে, যেখানে বসে বাগানের দিকটা অনায়াসে চোখ ভরে দেখা যায়। তবে সেখানে প্রবেশ করা গেলেও ঘরের ভিতরে প্রবেশ করে যাওয়া সহজ ছিল না। সেখান থেকে ঘরে যাওয়ার রাস্তায় বড় একটা দরজা দেওয়া, যাতে পাসওয়ার্ড দিতে হবে। অজ্ঞাতজন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মনে মনে কি যেন ভেবে নিল। অতঃপর এগুলো সেদিকে কয়েক মুহূর্তেই সে অনায়াসে সঠিক পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে সক্ষম হলো। ঢুকে গেল ভিতরে। হৃদিকা শুয়েছিল, কিন্তু হঠাৎ ঘরে কারো উপস্থিতি অনুভবে নাড়া দিলে তার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়ালো হৃদিকা। হুডিওয়ালা ব্যক্তি হৃদিকার কক্ষের পানে এগুচ্ছে। হঠাৎ পিছন থেকে হৃদিকা তার উপর ভারী লাঠি দিয়ে প্রহার করতে নিলে অজ্ঞাতজন সাথে সাথে জায়গা থেকে সরে যায়, যাতে মারটা ফ্লোরে পড়ে। অজ্ঞাত ব্যক্তি একটা লাঠি দিয়ে হৃদিকাকে ফেলে দেয়। হৃদিকা এবার হাতে থাকা ছুরি নিয়ে অজ্ঞাতজনের উপর হামলা করতে নিলে সে এবার হৃদিকার গালে সজোরে একটা থাপ্পড় বসায়। হৃদিকা ছিটকে পড়ে ফ্লোরে। অজ্ঞাতজন ভারী স্বরে বলে ওঠে, যতই যা করে নে, নকল নকলই থাকে, আসলে জায়গা নিতে পারে না। শেয়াল যতই চালাকি করুক, বাঘ হয়ে উঠতে পারে না। তাই শেয়াল হয়ে বাঘিনীর সাথে টক্কর নিতে আসিস না। এখনই দেখিয়ে দিব কে কি। অতঃপর হৃদিকা ছুরি নিয়ে আবারও অজ্ঞাত সে জনের ওপর ঝাঁপিয়ে পড়বে। তার আগে সে বিনা বাক্যে হৃদিকার ওপর কিছু স্প্রে করল, যার ফলস্বরূপ তার ওপর প্রহার করে ওঠার আগে জ্ঞান হারিয়ে পড়ে যায় হৃদিকা। অজ্ঞাতজন বেশ বড় করে হাসে এতে। হৃদিকার হাত ধরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যেতে শুরু করে বিছানার পাশে। এসে হৃদিকাকে অনেকটা কোলে করে বিছানাতে তুলে শুয়ে দেয়। আস্তে আস্তে তার শরীরের সকল কাপড় খুলে ফেলে, শুধু একটা চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়। বিছানাটা হাত দিয়ে বেশ খানিক অগোছালো করে দেয়। হৃদিকার মাথায় হাত বুলিয়ে বলে, হৃদিকা সুইটহার্ট, তোকে আমি প্রাণে মারবো না, তোর জীবন ইন্টারেস্টিং করব শুধু। বড্ড ভালোবাসি যে তোকে সুইটহার্ট। কথাটা বলে পকেট থেকে পুরুষদের পরিধানের একটা ঘড়ি হৃদিকার বালিশের পাশে রেখে দেয়। অতঃপর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে হৃদিকার শরীরে প্রবেশ করিয়ে দেয়। কংগ্রাচুলেশনস বেবি, 3rd ডোজ কমপ্লিট। শান্তিতে ঘুমো। সকাল 10টার আগ অবধি তোর ওঠার কোনো সম্ভাবনা নেই, যদি কেউ না উঠায়। এর আগে তোর প্রাণের স্বামী এসে পড়বেন, আই হোপ। নাও বাই। মুখ দিয়ে রহস্যময় একটা সুরে শীষ দিতে দিতে বেরিয়ে গেল সেজন। ঘণ্টাখানিক পর দারোয়ানদের জ্ঞান ফিরে। উঠে নিজেদের এমন অবস্থা সম্পর্কে কিছু বুঝে উঠতে সক্ষম হয় না। আদ্রিসকে ফোন করলে ফোন ওঠায় না। দুজন আবারও নিজেদের জায়গায় চলে যায়। অনেকবার ফোন করলে আদ্রিস তাদের ফোন উঠায় অবশেষে। তারা রাতের ঘটনা সম্পর্কে বললে আদ্রিস অনেকটা ঘাবড়ে বাড়ি চলে আসলো।
সকাল 10টার বেশ আগে বাড়ি পৌঁছালো। তোমরা দুজন এখানে? ঘরে ম্যাডাম ঠিক আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে করনি? স্যার, ম্যাডাম তো ভিতর থেকে সব দরজা জানালা বন্ধ করে নিয়েছেন। আমরা বাহির থেকে ম্যাডামকে ডাকলেও ওনার কোনো জবাব পাইনি, তাই আপনাকে ফোন করি। হ্যাঁ স্যার, অনেক ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দারোয়ানদের কথা শুনে আদৃশ বেগতিক পায়ে ঘরের দিকে গেল। হৃদিকাকে ডাকলো, সাড়া পেল না। পাসওয়ার্ড টাইপ করলে দরজা খুলে গেল। আদৃশ ঢুকে গেল ভিতরে। অতঃপর সোজা তার কক্ষের দিকে যায়। কক্ষের দরজা ভেজানো দেখে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে হৃদিকাকে উক্ত অবস্থায় দেখে ঠিক থাকতে না পেরে চেঁচিয়ে ওঠে তার নাম নিয়ে। চেঁচানোর শব্দ হৃদিকার জ্ঞান ফিরে না। আদৃশ রেগে মেগে তেড়ে যায় তার দিকে। অতঃপর তাকে তার নাম ধরে ডেকে ঝাঁকাতে শুরু করলে হৃদিকা জেগে ওঠে। কি হয়েছে আদৃশ? সাত সকালে চেঁচাচ্ছ কেন? তোমার অবস্থা দেখো আগে। ও মা, আমার এই অবস্থা কে করলো? নিজের বিবস্ত্র অবস্থা দেখে আশ্চর্যের সহিত চাদর দিয়ে গা ঢেকে উঠে বসে হৃদিকা। কোন নাগর এসেছিল তোমার? কি বলছো আদৃশ এসব? কোন নাগর মানে বোঝো না? ন্যাকা সহ্য আমার কাছে। বিবস্ত্র অবস্থায় বিছানায় আয়েসে শুয়ে আছো। বালিশের পাশে পুরুষের হাতের ঘড়ি রাখা। বিছানা এলোমেলো। রাতে হঠাৎ আমার দারোয়ানরা অজ্ঞান হয়ে যায়। এর মানে কি হতে পারে বলো? কি বলতে চাইছো তুমি আদৃশ? এটাই বলতে চাইছে, আমার দারোয়ানদের কিছু একটা করে অজ্ঞান করেছ, যাতে তোমার নাগরকে দেখতে না পায় ওরা, আর তারপর ওকে নিয়ে রাতভর ফুর্তি করেছ। স্টপ ইট আদৃশ, তুমি তা ভাবতেও পারো কি করে? কাল রাতে ওই অজ্ঞাত ব্যক্তিটা এসেছিল যে আমার শরীরে ভাইরাস দিয়েছে। সে হঠাৎ আমার মুখে কিছু স্প্রে করলে আমি জ্ঞান হারাই হয়তো, কারণ তার পরের কোনো কথা আমার মনে নেই। শাট আপ হৃদিকা, কথা দিয়ে পাপ ঢাকতে এসো না। আমি বোকা নই। তুমি কি মনে করো মন গড়া কিছু গল্প বলবে আর আমি বিশ্বাস করব? এর জন্যই ঘরে সিসিটিভি সরিয়েছ আমাকে দিয়ে, যাতে আমি তোমার নোংরামা সম্পর্কে কিছু জানতে না পারি। আমার এই ভুল ছিল। আখির মতো পবিত্র ফুলের ওপর তোমার মতো নোংরাকে এনে তুলেছি। তুমি বিশ্বাস করো আদৃশ, আমি সত্যি বলছি। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার। তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছু নয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস করো প্লিজ আমার উপর। হৃদিকা আদৃশের পায়ে লেপ্টে পড়ে কাঁদছে। এদিকে আদৃশ ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক ভাবশূন্য অবস্থা ধারণ করলো তার অল্পক্ষণে। কিছু সময় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পা হৃদিকার কাছ থেকে টান দিয়ে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদিকা চাদর জড়ানো অবস্থায় কাঁদতে থাকে সেখানে পড়ে। আখি পৌঁছায় পুলিশ স্টেশন। হৃদিকার স্বামী আজিজের ওপর থেকে কেস তুলে সমস্ত ব্যবস্থা নিয়ে আজিজকে মুক্ত করল আখি। অতঃপর তাকে নিজের গাড়িতে এনে বসালো। আজিজ অবাকত্ব নিয়ে বলল, কি ডাক্তার আখি, আপনি জেলে দিলেন আর আপনি বের করলেন, ব্যাপার বুঝলাম না। জেলে আপনি গিয়েছিলেন আপনার কর্মে, কারণ আপনি নিজের হয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি। আপনি নির্দোষ তা কাউকে বুঝিয়ে উঠতে পারেননি। ভিকটিম হয়ে সব কিছু মানিয়ে নিয়েছেন। কি করতাম? হৃদিকা এমন অবস্থায় সৃষ্টি করেছিল যে কেউ আমার ওপর বিশ্বাস করার কথা ভাবতেও চায়নি। এখন প্রথম থেকে বলুন আসলে ব্যাপারটা কি? আসলে বরিশালে আমি হৃদিকাদের বাড়ির পাশে একটা কোচিং সেন্টারে ক্লাস করাতাম। প্রায় আসতে যেতে হৃদিকার সাথে কথা হতো আমার। আস্তে আস্তে পরিচয়, তারপর ওর সাথে ফোনেও কথা হতে শুরু হয়। এক পর্যায়ে বুঝতে পারি আমি ওকে ভালোবাসি। ওকে প্রপোজ করলে সাথে সাথেও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় দুজনের প্রেম। আমার মা বাবা কেউ নেই, একা থাকতাম একটা ভাড়া ঘরে। চাকরি বলতে একটা বেসরকারি স্কুলের টিচার ছিলাম আর একটা কোচিং সেন্টার চালাতাম। অবস্থা খারাপ ছিল না আমার। ওকে অনেক ভালোবেসে গিয়েছিলাম। তাই একদিন ওকে বললাম আমাদের বিয়ের জন্য ওর বাবাকে বলবো, কিন্তু মানা করে দিল। বলল ওর মা বাবা ওকে একদম পছন্দ করেন না। প্রথম থেকে কথা হতো, সময় প্রায়ই বলতো ওর মা বাবা ওকে ভালোবাসেন না, ওকে একদমই পছন্দ করেন না, ওকে বিয়ে দিতে চান না। আমার বিষয়ে শুনলে নাকি ওকে প্রাণে মেরে ফেলবে। আমি অবাক হয়ে যখন জিজ্ঞেস করতাম এমনটা কেন করবেন ওনারা, তখন ও বলতো ও নাকি জানে না ওর বাবা মা কেন ওকে অবহেলা করেন, কিন্তু কথাটা জোর দিয়েই বলতো
ওর মা বাবা ওকে ভালোবাসেন না, যাতে আমি ওর কথা বিশ্বাস করে যাই। তাও অনেক বোঝাই ওর মা বাবাকে কোনো রকম আমাদের কথা বলার জন্য, কিন্তু ও মানত না। তাই আর কোনো পথ না পেয়ে ওকে পালিয়ে আসার জন্য বলি, আর ও মেনেও যায়। দুজন ঢাকা চলে আসি। এখানেও আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ হই। বিয়ে করে আমরা দুজন একসাথে থাকতে শুরু করি। ওর সাথে ভালোই কাটতো আমার দিন, কিন্তু আস্তে আস্তে ওর স্বভাবে অস্বাভাবিকতা আন্দাজ করতে পারি আমি। ও আমাকে আমার কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিত না। আমাকে কেমন জানি বন্দি করে রাখতে চাইতো নিজের কাছে। আমার এক কাজের মেয়ে বন্ধু ছিল, বলতে শুধুই ফ্রেন্ড। ওর বদৌলতে ঢাকাতে চাকরি পাও আমার। অনেক কথাবার্তা হতো আমার ওর সাথে প্রায়ই, কিন্তু এ নিয়ে হৃদিকার সাথে সমস্যা হতো, যার কারণে ওর সাথে যোগাযোগ কমিয়ে দিই আমি। কিছুদিন পর ওর লাশ পাওয়া যায় একটা ঝোপে। প্রমত্ত অঙ্গনা নামের কেউ ওকে মেরে দেয়, যাতে আমি অনেক শোকাহত হই, যা হৃদিকা মেনে নিতে চাইতো না। এ নিয়ে শুধু ঝগড়া বাঁধাতো আমার সাথে। হঠাৎ একদিন আমি রেগে বলি ওকে ছেড়ে দিব, তারপর ঘর থেকে বেরিয়ে যাই। পুরো একদিন আমার এক বন্ধুর বাসায় থাকি, তারপর দিন আবারও ফিরে আসি ওর টানে। ওকে বড্ড ভালোবাসতাম, চাইলেও দূরে থাকতে পারতাম না। কিন্তু কে জানে, ও আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। সেদিন আসার পর জানতে পারি ও আমার নামে অনেক দুর্নাম রটিয়ে আমাকে সবার চোখে অপরাধী বানিয়ে রেখেছে অনেক আগ থেকেই। নিজেকে হয়তো নিজে আঘাত করেছিল, তারপর দোষ দিয়েছিল সেদিন আমার ঘাড়ে, যার ফলস্বরূপ কেউ শোনেনি আমার কথা। আপনি আর আদৃশ মিলে আমাকে মেরে জেলে দিয়ে দেন। হৃদিকা যা করার করে নিয়েছে। আপনাকে আপনার ন্যায় বিচার আমি পাইয়ে দিব, চিন্তা করবেন না। আপনাকে আমি এখন একটা ভাড়া ঘরে নিয়ে যাব, সেখানে আপনি থাকতে পারেন। 6 মাসের ভাড়া আমি ভরে দিয়েছি। আপনি সেখানে থেকে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে হ্যাঁ, ভুলেও আদৃশ হৃদিকার সামনে পড়বেন না, আর আমার সাথে যোগাযোগে থাকবেন। প্রয়োজনে যেন আপনাকে পাই, বাকিটা আমিই সামলাবো। আজ আজিজের কাজে দেরি হয়ে যাওয়ায় আখি আর আদ্রিতের বাড়ি না গিয়ে হাসপাতালে চলে যায়। আজ যে করে হোক সে আদ্রিতকে সব কিছু জানিয়ে ছাড়বে। নিজের ক্লাস শেষ করে এসে আদ্রিতের কেবিনে বসে আছে আখি। বর্তমানে আদ্রিতেরও একটা কাজ চলছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে, তাই অপেক্ষা করছে সে। কিছুক্ষণের মধ্যেই আদ্রিত এসে পড়ল। আরে আখি, তুমি এখানে বসে আছো যে? আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। বর্তমানে কোনো কাজ না থাকলে বলুন। না না, এখন কোনো কাজ নেই, বলো কি বলতে চাও। নিজের চেয়ারে বসতে বসতে বলল আদ্রিত। আখি আমতা আমতা করে বলল, ব্যাপারটা কি করে জানাবো আপনাকে বুঝতে পারছি না, আর আপনি কেমন প্রতিক্রিয়া করবেন তাও ভেবে পাচ্ছি না। তবে আগে বলুন, সত্যতা শোনার পর আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। কি হয়েছে আখি, বলবে তো? কি এমন কথা হতে পারে যা শুনে আমি খুব বেশি রিয়াক্ট করব বলে তোমার মনে হয়? আসলে কি হয়েছে আখি, বলবে তুমি? তোমাকে এর আগে আমি কখনো এমন দ্বিধাদ্বন্দ্বে দেখিনি, বলো কি হয়েছে। আসলে 6 বছর আগে আমরা নিজেরা আলাদা হইনি, আমাদের আলাদা করা হয়েছে। অপ্রস্তুত মনোভাবের সহিত বলে দিল আখি। আলাদা করা হয়েছে মানে? অতঃপর আখি নিজের ফোনে করা সানিয়ার ভয়েস রেকর্ড শোনে আদ্রিতকে। সব কিছু শুনে আদ্রিত যেন পাথর হয়ে যায়। এত করা সত্য কি করে মেনে নিবে? নিজের কানে আজ বিশ্বাস করে উঠতে পারছে না। রাগে ক্ষোভে চোখ দিয়ে গড়াতে শুরু করেছে জল। মুহূর্তে আদ্রিতের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে নিয়েছে। উঠে হনহনিয়ে বেরিয়ে গেল। এবার আখি তার পিছনে ছুটতে শুরু করলো। ডাক্তার, আদ্রিত, কোথায় যাচ্ছেন আপনি? ওই আদৃশকে খুন করতে। ও আমার কাছ থেকে আমার বেঁচে থাকার, আমার খুশি থাকার কারণ, আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ডাক্তার, আদ্রিত আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে সাজা দেওয়ার অনেক রাস্তা আছে। সোজা ওকে খুন করতে গেলে কেমনে হবে? আপনার পুরো জীবন পড়ে রয়েছে সামনে। আপনার লাইসেন্স চলে যাবে। মাথায় রাখতে হবে এসব। আপনি তো ওর মতো বাজে নন। মাথা ঠান্ডা করুন প্লিজ। চলে যাক সব জাহান্নামে, আমার কোনো যায় আসে না। আমার তুমিকে কেড়ে নিয়েছো, নিজের হাতে ওকে সাজা না দিলে শান্তি পাবো না।
সজোরে গর্জে ওঠে কথাগুলো বলে আদ্রিত। হাসপাতালের অনেকেই সেখানে জড়ো হয় মুহূর্তেই। আদ্রিত আখির হাত থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আখিও পিছু যায় তার। আদ্রিতকে আখি এই দ্বিতীয়বার এত রাগে দেখতে পেয়েছে, যা মোটেও ভালো কিছুর লক্ষণ বলে মনে হলো না তার কাছে। অতঃপর সেও নিজের গাড়িতে পিছু গেল আদ্রিতের। আহিল আর আশরাফ খানের চোখে উক্ত দৃশ্য গেল। কি হয়েছে বাবা, কোনো আন্দাজ করতে পারছো? না, তবে আখি আদ্রিতের মধ্যে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়। জানো বাবা, আমার মনে হয় ওদের মধ্যে কোনো সমস্যা তৈরি করা হয়েছিল 6 বছর আগে। তোমার মনে আছে আখি আদ্রিতের জন্য কত পাগল ছিল? আমরাও রাজি ছিলাম এ ব্যাপারে, কিন্তু হঠাৎ একদিন আদ্রিত আমেরিকা চলে যায়। আখিও কেমন মনমরা হয়ে পড়ে, অসুস্থ হয়, তবে আমাদের কিছু বলে না। আদ্রিতের সাথে এ নিয়ে কথা বলতেও দেয় না আমাদের। অতঃপর 3 বছর আগে আমরা যখন আখির সাথে আদ্রিতের বিয়ে ঠিক করতে চাই, তখন আখি সোজা মানা করে আর আদ্রিসের ব্যাপারে জানায় আমাদের। আমার তো মনে হয় এই সব কিছুতেই কোনো না কোনোভাবে আদ্রিস জড়িত। আমার তো প্রথম থেকে আদ্রিসকে পছন্দ ছিল না। বাবা, আমরা কি পারি না আখিকে আবার একটা সুযোগ দিতে? আহিলের কথার উত্তরে আশরাফ খান কিছুই বললেন না, শুধু নীরবতায় পালন করে গেলেন। আদ্রিত হাওয়ার বেগে গাড়ি টানলো আদ্রিসের খোঁজে। যেহেতু দুপুর গড়িয়ে গেছে, সেহেতু আদ্রিস তার কাজের স্থানেই থাকবে, বাড়িতে থাকার কথা নয়। সেই হিসেবে সেদিকেই পথ ধরল আদ্রিত। পৌঁছে গেল সেখানে অবশেষে। আদ্রিস চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে চোখ বুজে। তিক্ত সকল ভাবনার চাপে মাথাটা বুঝে এখনই ফাটবে। চোখের সামনে যেন ধরা পড়ছে জীবনে করে যাওয়া সকল ভুল। বুঝে উঠতে সক্ষম হচ্ছে ভালোবাসার ওপর মোহের অবস্থান করিয়ে কত বড় ক্ষতি করে গেছে সে নিজের। চাইলেও সে এবার আখিকে ফিরাতে পারবে না। এদিকে হৃদিকাকে পাশে রাখার চিন্তা যেন এখন দূর দূর অবধি নেই। আজ বুঝতে পারছে কাছের মানুষের কাছ থেকে ধোঁকা মেনে নেওয়া কতটা যন্ত্রণা। ঠিক তখনই আদ্রিত এসে আদ্রিসের কলার চেপে ধরে দাঁড় করিয়ে প্রবল এক ঘুষিতে তাকে ফ্লোরে ফেলে দিল। আদ্রিস তার জবাবে নিজেও আদ্রিতের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেরই মধ্যে লেগে গেল লড়াই। কেউ কেউ থেকে কম যাচ্ছে না। আদ্রিত আদ্রিসের ওপর বেশ ভারী পড়ছে, তবে যেহেতু সে আদ্রিসের তুলনায় বেশি দক্ষ ও বলিষ্ঠ। আদ্রিত আদ্রিসকে মারতে থেকে বলল, তোকে আমি ছাড়বো না আদ্রিস। তুই আমার কাছ থেকে আমার আখিকে কেড়ে নিয়েছিস, আমার 6টা বছর অন্ধকারে ভরে দিয়েছিস। আমি আখিকে কেড়ে নিইনি, ও আমার ছিল তোর আসার অনেক বছর আগ থেকে। ওর সাথে আমার পরিচয় ছিল, ওকে ভালোবাসি আমি সেই ছোটবেলা থেকে। কিন্তু মধ্যখানে এসে তুই আমার জায়গা নিতে চেয়েছিলে, আমার আখিকে কেড়ে নিতে চেয়েছিলে, কিন্তু আমি তা হতে দেইনি। আমার আখিকে আমার কাছে ধরে রাখতে যা করতে হয়েছে সব করেছি আমি, কারণ ও শুধুই আমার। আদ্রিসের তিক্ত বাণী শুনে আদ্রিতের রাগের পরিমাণ যেন সীমা পেরিয়ে গেল। আদ্রিসের ওপর দ্বিগুণ হারে ভারী পড়ল সে। এবার আর আদ্রিস আদ্রিতের জবাবে তাকে যথেষ্ট টক্কর দিয়ে উঠতে পারছে না। অতিরিক্ত মারে আদ্রিসকে বেশ দমিয়ে নিয়েছে আদ্রিত। মারতে মারতে অনেকটা দুর্বল করে ফেলেছে তাকে, তাও মারছে। সময়ের সাথে আদ্রিতের রাগ যেন বাড়ছে। যতই মারছে ততই মারতে মন চাইছে। একমাত্র আদ্রিসের প্রাণহীন নিস্তব্ধ শরীর যেন তাকে শান্ত করতে পারবে। সেই ভাবনায় আদ্রিসকে মেরে প্রায় অচেতন অবস্থায় ফ্লোরে ফেলে পাশে চেয়ার তুলে তার ওপর দিয়ে মারবে, তখনই আঁকি এসে চেয়ারটা পাকড়াও করে। কি করছেন ডাক্তার আদ্রিত? পাগল হলেন আপনি? ওকে মারলে আপনার কি হবে ভেবেছেন? না, ভাবিনি আমি, আর ভাববো না। ওর সাহস হয় কি করে তোমাকে নিজের বলে দাবি করার? তুমি আমার ছিলে, আমার আছো, আর আমারই থাকবে। ওকে আমি প্রাণে মেরে ফেলবো। তুই এখনো দাবি করিস আদ্রিত ও তোর? দেখ, ও যদি আমায় আজও ভালোই না বাসত, তবে আমাকে কেন বাঁচাতো তোর হাত থেকে? মানে বুঝতে পারছিস? ও আমাকে এখনো ভালোবাসে, ও আমার। আদ্রিত আবারও আদ্রিসের দিকে তেড়ে আসতে নিলে তার আগে আঁখি আদ্রিতকে আটকিয়ে বলে, দাঁড়ান ডাক্তার আদ্রিত, ওকে জবাবটা আমিই দিই। ছি আদ্রিস, তুমি সত্যিই একটা নীচ। কি দেখে যে তোমাকে জীবনে জায়গা দিতে গেলাম, তোমার জন্য এত করলাম। তুমি কি মনে করো আমি তোমাকে এখনো ভালোবাসি তাই বাঁচিয়েছি? না আদ্রিস,
বরং আমি চাইনি ডাক্তার আদ্রিত তোমার মতো নোংরাকে মেরে নিজের হাত নোংরা করুক, কারণ উনি তোমার মতো সস্তা না। আমি চাই না তোমাকে মারার দরুন ওনার ভবিষ্যৎ নষ্ট হোক। সবটাই ওনার কথা ভেবে করেছি, যেখানে দূর দূর অবধি তোমার কোনো ছোঁয়া নেই। চলুন ডাক্তার আদ্রিত, এর মুখ দেখতে ইচ্ছে করে না এখন আমার। এতটা বাজে হয়ে গেলাম আমি তোমার কাছে? বাজেকে তো সবাই বাজে নজরেই দেখবে, তাই না? চলুন ডাক্তার আদ্রিত। না আখি, আমি একে না মেরে শান্তি পাবো না। ওকে তো আমি। আদ্রিত আবারও এগিয়ে গেলে আখি তাকে আরও একবার বাধা দেয়। তার গালে হাত রেখে শান্ত স্বরে বলে, ও এত কিছু করার পর আমাকে হারিয়ে গেছে ডাক্তার আদ্রিত। এত চেয়েও আমাদের আলাদা করতে পারিনি। নিয়তি ঠিকই আমাদের মিলিয়ে দিয়েছে, এতে ওর হার। ওকে ছেড়ে দিন ওর অবস্থায়। চলুন আমার সাথে আপনি। আখির অল্প শান্ত ছোঁয়া মুহূর্তে আদ্রিতের সকল রাগ যেন পানি করে দিল। তবে গা জ্বলে উঠল আদ্রিসের। আখি, তুমি ভুলে যাও না তুমি শুধুই আমার। ওই আদ্রিতকে ছোঁয়ার ভুল করো না, ভালো হবে না। নিজের অবস্থা দেখো আগে। উঠে দাঁড়ানোর ক্ষমতাও জুটিয়ে উঠতে পারছো না, এদিকে হুমকি দাও আমায়। চলুন ডাক্তার আদ্রিত। আখি আদ্রিতের হাত ধরে নিয়ে যেতে শুরু করে। আদ্রিস অসহায়ের মতো আখির আদ্রিতের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। আজ কুলি করতে যেয়ে হৃদিকার দাঁতের ভিতরের দিক থেকে দুটি আক্কেল দাঁত উঠে চলে আসলো। হৃদিকা অস্থির হয়ে পড়ল। ও ভালোই বুঝতে পেরে গেছে ওর শরীরে তৃতীয় ডোজ দেওয়া শেষ। এদিকে আদ্রিসও তাকে ভুল বুঝে গেল। এত বড় হার হৃদিকা কেমনে মানবে? হৃদিকা তো হার মানবার পাত্র না। রাগে ক্ষোভে হৃদিকার নিজেকেই মারতে ইচ্ছে করছে। ঘরের বিভিন্ন জিনিস ছুঁড়ে ভেঙে দিয়েছে ইতিমধ্যে। এবার চেঁচিয়ে বলছে, না হৃদিকা, হার মানবে না। আদ্রিস শুধু আমার হয়েই থাকবে। ও আমার থেকে দূরে যেতে পারে না। আর যদি তা চায় তবে ওরও সেই হাল হবে যা বাকিদের হয়েছে। না, আমি এভাবে বসে থাকবো না। আমি আমার সৌন্দর্য হারাতে পারি না। এসব ছাড়া আমার আদ্রিস আমাকে কি করে ভালোবাসবে? এবার ছুটে গিয়ে হৃদিকা আদ্রিসের ছবি হাতে নিল। তারপর সেটার ওপর হাত বুলিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগলো, আমি জানি তুমি আমার রূপে মগ্ন হয়ে আমায় পেতে চেয়েছ। ওই আখিকে সরিয়ে আমাকে নিয়ে এসেছ, তবে আমি কিভাবে তোমায় যেতে দিই? তোমাকে বাঁধতে হলে তো আমার এই রূপের প্রয়োজন। তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমার সেই সুন্দরী হৃদিকাতে পরিণত হব আবার। এসব ভাইরাস আমার কিছুই করবে না। আমি বড় ডাক্তার দেখিয়ে আবারও আগের মতো হয়ে যাব। অতঃপর দুজন আবারও আগের মতো ভালোবেসে থাকব। তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি শুধুই আমার। আখি ফোন করে তার ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি এসে নিয়ে যেতে। তারপর সে নিজে আদ্রিতের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আদ্রিতকে ড্রাইভ করতে দেয় না। রাগে এখনো একরকম কাঁপছে সে। আখি ড্রাইভ করছে আর আদ্রিত পাশেই বসে আছে। কিছুই বলছে না আদ্রিত। একটু পরপর ঠোঁট কামড়াচ্ছে, হাত মুঠো করছে, শরীরের কাপড় ঢিলে করছে। আখি জানে আদ্রিত অতিরিক্ত রাগে আত্মহারা হয়ে পড়ে। বর্তমানে রাগ দমন করতে না পেরে তার উক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। আখি এবার গাড়ি থামিয়ে দিল। তারপর নেমে উপর দিকে এসে আদ্রিতের পাশে দরজা খুলল। চলুন আমার সাথে। অতঃপর আদ্রিতকে আখি একটা খোলা মাঠের মতো জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস বইছে বেশ। এবার পানির বোতল খুলে আখি আদ্রিতের সামনে ধরল। পান করে নিন, ভালো লাগবে। আদ্রিত বিনা বাক্যে তা হাতে নিয়ে এক চুমুকে পুরো বোতলের পানি পান করে নেয়। অতঃপর ছুঁড়ে ফেলে বোতলটা। কিছুক্ষণ অল্প নিস্তব্ধতা পালন করার পরও রাগ দমনে ব্যর্থ হয়ে হাঁটু মুড়ে বসে সজোরে চিৎকার করে ওঠে। আখি সান্ত্বনা স্বরূপ আদ্রিতের পাশে বসে তার কাঁধে হাত রাখলে আদ্রিত পিছন মুড়ে আখিকে জড়িয়ে ধরে বেশ শব্দ করে কেঁদে দেয়। আদ্রিতকে আখি এই প্রথম কাঁদতে দেখল, যাতে চোখ বেয়ে তারও বেরিয়ে এলো জল। কেন আখি, কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের? কেন ওরা আমাদের সাথে এমন করলো? তুমি হয়তো কল্পনাও করতে পারবে না আমি এই 6টা বছর কত যন্ত্রণায় পুড়েছি, কতটা পীড়া হয়েছে আমার যখন যখন ভেবেছি তুমি আদ্রিসের সাথে আছো, যে আমি তোমার পাশে কোনো ছেলের আনাগোনা সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিও আখি। আমি তোমাকে বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি আদ্রিসের ছলনার হাত থেকে।
সেদিন যদি ওদের কথায় কান না দিয়ে ওসব ভুলভালে মন ভাসিয়ে না চলে যেতাম, তবে এমনটা কখনো হতো না। আমায় ক্ষমা করে দিও। আপনার কোনো দোষ ছিল না, সবই আমাদের কপালের লিখন ছিল, যা চাইলেও কেউ বদলাতে পারতো না কখনো। নিয়তি আবার আমাদের মিলিয়ে দিয়েছে তো, তাই অতীত ভেবে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমান ভেবে খুশি হওয়াটাই ভালো হবে, তাই না? প্লিজ আপনি কান্না বন্ধ করুন এবার। আদ্রিতকে ছাড়িয়ে তার চোখের জল মুছে দিতে দিতে কথাগুলো বলে গেল আখি। আদ্রিত বিমোহিত দৃষ্টি আখির ওপর স্থির রেখে বলে গেল, তুমি কি আমার অতীতের ওই বিষাদ মুছিয়ে দিবে আখি? ভালোবাসবে আমায় আবার ঠিক আগের মতো? আনন্দে ভরিয়ে দিবে আমার জীবন আবারও? বলো না আখি, বলো না ভালোবাসতে শিখাবে, আবারও হাসতে শিখাবে, আমাকে নিয়েই মত্ত হবে আবারও। আদ্রিতের কথাগুলো শুনে মুখে মলিনতা বিরাজ করে যায় আখির। উঠে দাঁড়ায় সে, নিরাশ ভাব নিয়ে আদৃশ্য উঠে পড়ে। কি হলো আখি, কিছু বলছো না যে? কি বলবো আমি, অনেক কিছু পাল্টে গেছে ডাক্তার আদ্রিত। আমি সে আগের আখি নই আপনার। আপনি অবিবাহিত আর আমি একজন ডিভোর্সি। আপনার জীবনে আমি প্রথম নারী হলো, আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা হলো। দ্বিতীয় পুরুষের মর্যাদা পাবেন, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি আপনার যোগ্য না। খবরদার আখি, যদি কথাটা আবারও বলেছ তো। আমার জীবনে এসব কিছু কখনো ম্যাটার করে না, আর এসব কথা তোমার মুখে মানায়ও না। আমার তুমি হলেই চলবে, আর কিছু চাই না। আপনি বুঝতে পারছেন না, সমাজে আপনারও আলাদা নাম ডাক আছে। অবিবাহিত হয়ে ডিভোর্স থেকে বিয়ে করলে কি হবে ভাবতেই পারছেন। এসব কথা আমার হিটলার আখির কাছ থেকে গ্রহণযোগ্য না। সমাজের কথা ভেবে আমরা নিজেদের জীবন নাশ করে তো পারবো না। সমাজের কিছু বাজে লোকদের কথা শোনার ভয়ে বেঁচে থাকা তো ছেড়ে দেওয়া যেতে পারে না। কিন্তু আপনার পরিবারও কি? হুশ, একদম চুপ, আর কোনো কথা না। এতদিন দাবি খাটাইনি, কিন্তু এখন খাটাবো। আমি তোমাকে আর হারাতে পারবো না, নয়তো পাগল হয়ে যাব। কথাগুলো বলার ছলে পকেট থেকে হীরের আংটি বের করে আখির অনামিকা আঙুলে পরিয়ে দিল আদ্রিত। এ কি করলেন আপনি? বেশ করেছি, অনেক আগেই করা উচিত ছিল। এই আংটিটা আমি 6 বছর আগে কিনেছিলাম তোমাকে প্রপোজ করব বলে, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম সেদিন। তারপর থেকে কখনো আংটিটা আমি নিজের থেকে দূর করিনি, সব সময় আমার কাছে রাখতাম। এটা আমায় মনে করিয়ে দিত আমি কি হারিয়ে গেছি। এত ভালোবাসেন আমায়? আমার ভালোবাসার গভীরত্ব খুঁজতে এসো না সুখ পাখি, নিজেই তলিয়ে যাবে। বড্ড ভয় করছে যে সে পথে আবারও এগিয়ে যেতে। আমি থাকতে ভয় কিসের? বিশ্বাস করে হাতটা ধরো, শেষ নিঃশ্বাস অবধি আগলে রাখবো। বলো না একবার ভালোবাসো, আমাকে আপন করে নিতে চাও। আমার সময় লাগবে। ঠিক আছে, নাও সময়, দিলাম 2 দিন। ভেবে নাও, 2 দিন পর যদি আংটিটা হাতে না দেখি তাহলে ভাববো পর করে দিয়েছ, আর যদি ওটা হাতে থাকে তাহলে ভাববো নতুন করে আপন করে নিতে চাও। মাত্র 2 দিন, যা তোমার জন্য 2 দিন তা আমার জন্য শত যুগ সুখ পাখি। আর দূরত্ব সইতে পারবো না তোমার। আর যদি আংটিটা খুলে নিই, চলে যাবেন আমাকে ছেড়ে? মরণের পর সে আখিরাত পিছু নিব তোমার, সমস্যা হবে কি তাতে? তোমার সমস্যা হলে হোক, এই আদ্রিত না হয় তোমার পাগল প্রেমিক হয়েই রয়ে যাবে। আখি আদ্রিত আবারও হাসপাতাল চলে আসলো। আদ্রিতের মনে সব রাগ ধুয়ে গিয়ে পেল সুখের ঠিকানা। আখিকে আবারও ফিরে পেয়েছে সে, আর খুব জলদি তাকে নিজের করে জীবনে নিয়ে আসবে। আশায় ভরে উঠল মন। অপরদিকে আখির মনে সুখের দোলা দুলছে। এত বছর পর আবারও নিজের সত্য ভালোবাসাকে ফিরে পেয়েছে সে। তবে মনে আছে বেশ দ্বিধাদ্বন্দ্ব। এত কিছুকে অদেখা করে কিভাবে সে আদ্রিতের জীবনের সাথে জড়িয়ে যেতে পারে? আদ্রিত তো তাকে 2 দিনের সময় দিয়েছে, তবে সে কি পারবে 2 দিনের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে? না, আংটিটাও খুলে নেওয়ার ক্ষমতা কুলিয়ে উঠতে পারবে না আখি। এত বছর পর ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়ে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কুলিয়ে উঠতে পারছে না। হাসপাতালে আসতেই দুজনের উপর পড়ল আবার অজস্র কাজের চাপ। আদ্রিত তাড়াতাড়ি তার সকল কাজ সেরে নিচ্ছে। আখির সাথে সে কিছু সময় কাটাতে চায় একান্তে। তার মনে জমে থাকা অজস্র কথা তাকে জানাতে চায়। আখির হঠাৎ একটা কাজ পড়ে।
ডাক্তার আশরাফ খানের সাথে। ওনার কেবিনের সামনে গিয়ে দরজায় নক করবে, তখনই ভিতরে ইন্সপেক্টর জিশানকে দেখতে পায়। আশরাফ খানের বিপরীত দিকে চেয়ারে বসে আছে সে। দরজা বেশ খানিক খোলা থাকায় তাকে স্পষ্ট দেখতে পেল আখি। আখি ভিতরে না গিয়ে বরং বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। ইন্সপেক্টর জিশান, তা আপনার এখানে আসার কারণ জানতে পারি? ডাক্তার আশরাফ খান, আমি এখানে এসেছি অনেক জরুরি একটা প্রয়োজনে। কি সাহায্য করতে পারি আমি আপনার? ড্রাইভার মফিজ মিয়াকে তো আপনি চিনেন, শুনেছি উনি আপনার বাড়িতে আগে ড্রাইভার হিসেবে ছিলেন। হ্যাঁ, ও অনেক ভালো লোক, অনেক বিশ্বস্ত। আমার বাড়িতে অনেক বছর কাজ করেছে, কিন্তু গত 4 বছর আগে ও হঠাৎ আমার চাকরি ছেড়ে দেয়। কারণ জিজ্ঞেস করলে তেমন কিছু বলতে চায়নি। কিছুদিন পর জানতে পারি সে তার পরিবার নিয়ে তার দেশের বাড়ি চলে যায়। সেই জায়গাটা কোথায় বলতে পারবেন? যতটুকু জানি ওর আসল বাড়ি বরিশালে, কিন্তু সঠিক জায়গা বলতে পারবো না। ওনার কোনো আত্মীয় আছে এখানে আপনার পরিচিত, বা এমন কাউকে চিনেন যেখানে উনি কাজ করতেন? না, এমন কাউকে আমি চিনি না। আর ও আমাদের বাড়ি ছাড়া আর কোথাও চাকরি করেনি কখনো। তা আপনি এত সব কেন জানতে চাইছেন? আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে একটা কেসের জন্য ওনার খোঁজ করছিলাম আমি, কিন্তু ওনার ঠিকানা এসে জানতে পারলাম উনি এখন আর সেখানে থাকেন না। আচ্ছা চলি তাহলে। জিসানকে উঠে আসতে দেখে আখি সেখান থেকে সরে দাঁড়ালো। জিসান তাকে না দেখে চলে গেল। আখি মনে মনে এক গভীর ভাবনায় ডুব দিল। আদ্রিস কক্ষে প্রবেশ করলো দুর্বল শরীর নিয়ে। মদের নেশায় মশগুল হয়ে এসেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তার, অবশ্য চিকিৎসা নিয়ে এসেছে। হৃদিকা তখন বিছানায় বসেছিল। আদ্রিসকে উক্ত অবস্থায় দেখে হৃদিকা বিচলিত হয়ে তার পাশে ছুটে আসলো। কি হয়েছে আদ্রিস তোমার? তোমার শরীরে এসব ব্যান্ডেজ কিসের? হৃদিকা আদ্রিসের ক্ষতগুলোতে হাত বুলিয়ে কথা বলতে লাগলে আদ্রিস তাকে সজোরে এক ধাক্কা দেয়, যাতে সে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। এবার আদ্রিস গর্জে উঠে বলতে লাগে, বাজে নোংরা নারী, আমার পাশে আসার চেষ্টাও করবি না। আজ তোর জন্যই আমার এ হাল। তোর দিকে তো তাকাতেও ইচ্ছে করে না এখন আমার। তুমি আমায় অবিশ্বাস করছো আদ্রিস, আমি শুধুই তোমার। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি যা দেখেছো সব বানোয়াট। জানি না কি বানোয়াট কি সত্য, কিন্তু যেদিন তোকে হাতে নাতে পেয়ে যাব সেদিন তোর আমার বাড়িতে শেষ দিন হবে। এখন সর আমার চোখের সামনে থেকে। আমার সামনেও পড়বি না বলে দিলাম। নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে পারিস তবে আমার কাছে আসিস, ভেবে দেখবো তোর কথা। ও তাই? আমার কোনো দোষ আছে কিনা তার প্রমাণ ছাড়াই আমাকে দোষী মানলে? আমার সাথে বাজে ব্যবহার করছো। আর ওই আখি, যে কিনা তোমাকে এত অপমান করলো, তোমাকে মারলো, তোমার পরিবারকেও নিয়ে গেল, তারপরও ভালো। বড় তো সেদিন চেঁচিয়ে বলছিলে ওর নামে কেস দিবে। কোথায় কি করলে শুনি? আদ্রিস তেরে গিয়ে এবার হৃদিকা থুতনি চেপে ধরল। রাগে ক্ষোভে খেপে উঠে বলে উঠল, ওই নোংরা মুখে যদি আর একবারও আমার আখির নাম নিয়েছিস তবে ওই মুখ সেলাই করে দিব আমি। রাগে বলেছিলাম বলে আমি আমার আখির বিরুদ্ধে যাব? কি করে ভাবলি তুই? আমি ওকে ভালোবাসি, ও আমাকে প্রাণে মেরে ফেললো, ততটাই বেসে যাব। আমার তো ভুল হয়েছে তোর মতো নোংরাকে এনে ঘরে তোলা, তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া। সত্যি বলতে আমি তোকে কখনো ভালোবাসিনি। তোর প্রতি আমার ছিল অল্প ভালো লাগা। তোর ঢং করা নম্র ভদ্র ব্যবহারে আমি অল্প আকর্ষিত হয়েছিলাম তোর প্রতি। তোর সৌন্দর্য আর শরীর কেমন জানি টানতো আমাকে তোর কাছে, তাই তোকে পেতে চেয়েছিলাম। কিন্তু কেন জানি তোকে বিয়ে করতে গেছিলাম। তোর মতো নোংরাকে বিয়ে ছাড়াও তো ভোগ করতে পারতাম, কিন্তু না, মোহকে আমি ভালোবাসা ভেবেছি। কিন্তু এখন বুঝতে পারছি, সত্যি বলতে এখন আর তোর প্রতি কোনো আকর্ষণ আসে না আমার। তোর কাছে আসতেও কেমন জানি বিচ্ছিরি অনুভূতি আসে। তোকে তো দেখতেও মন চায় না। সর আমার চোখের সামনে থেকে। হৃদিকাকে আবারও প্রবল ধাক্কা দিয়ে ফেলে চলে গেল আদ্রিস তার কক্ষের বাইরে। আচ্ছা চলি ডাক্তার আদ্রিত, আর কালকে দেখা হচ্ছে। এই যে আখির, মিস্টার ড্রাইভার, আপনার ম্যাডাম আজ বাড়ি আসবেন না,
বাড়ি চলে গিয়ে বলে দিবেন বাকি সবাইকে। এবার যান আপনি। আর ডাক্তার সাহেবা, আপনি বরং আমার সাথে আসুন। দেখুন রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমি কোথায় বলছি এখন দিন? আর আমিও তো তোমায় বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি? হ্যাঁ, বাড়িটা আমার, কিন্তু কিছুদিন পর তোমারও হবে। এত কনফিডেন্ট? ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। আহানাফ, আদ্রিত মির্জার কনফিডেন্ট কখনো সস্তা বা লোক দেখানো হয় না। ফ্লার্ট করছেন আমার ওপর? ভ্রু নাচিয়ে বলল আখি। আমি তো ভালোবাসা প্রকাশের অল্প প্রচেষ্টা করছি মাত্র। কেউ ফ্লার্ট মনে করলে আমার কি করণীয়? তবে যাই করছি নিজের হবু স্ত্রীর সাথেই তো করছি। আলতো স্বরে মিনমিনিয়ে আখির চোখে চোখ রেখে আদ্রিতের বলে যাওয়া কথা আচমকা এক লজ্জায় ফেলে দিল আখিকে। মুস্কি হেসে চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বড্ড ফাজিল হয়ে গেছেন। নিরামিষ ছিলেন সেটাই ভালো ছিল। চলুন এবার। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আজ থাকতে হবে তোমায় আমাদের বাড়িতে। তবে চলুন আমার মায়ের ছেলের হবু বউ থুক্কু ডাক্তার আখি। আপনি সত্যিই বড্ড পাজি হয়ে গেছেন। কথাটা বলে আখি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে আর আদ্রিতের দিকে না তাকিয়ে গাড়িতে ওঠার জন্য দরজা খুলতে হাত বাড়াবে, তার আগে আদ্রিত এসে হালকা টানে দরজাটা খুলে দিল। এবার ভিতরে যাও। আখি উত্তরে মৃদু হেসে ভিতরে ঢুকে গেল। গাড়ি চলছে আপন গতিতে। আজকে আদ্রিতের চেহারা থেকে হাসি যেন নামছেই না। আলতো এক বাঁকা হাসি ঠোঁটের কোণে স্থির রেখে গাড়ি চালাতে মনোনিবেশ করেছে আদ্রিত। আখি লক্ষ্য করছে তাকে খুব তীক্ষ্ণ নজরে। ফর্সা চেহারাতে খোঁচা দাড়ি তার বড্ড মানানসই। বাইরের বাতাস তার চুল দুলিয়ে দিয়ে যাচ্ছে। আজ বাতাসের সাথেও বেশ হিংসে হচ্ছে আখির। প্রেমিক এই পুরুষের সান্নিধ্যে নিজেকে ছাড়া সে কাউকে মেনে নিতে যে চায়নি কখনো, হোক না কেন সে অস্তিত্বহীন কোনো কিছু। আখির ধ্যানে বাধা দিয়ে সামনে দৃষ্টি স্থির রেখেই বলল আদ্রিত এবার, আমার কি নতুন করে রূপ ফুটেছে? কেন না, মানে 6 বছর পর আজ কাউকে আবারও বিমোহিত হয়ে তাকাতে দেখতে পেলাম অপলকে। আর চোখে আমাকে দেখছেন বুঝি? আমার মন তো তোমারই পাশে, সে তো সর্বক্ষণ তোমাকেই দেখে যায়। কথা শিখে গেছেন বড্ড। তোমার সান্নিধ্যের পাওনা। তা গান শুনবে? গান শোনা কখন থেকে পছন্দের তালিকা এলো? যখন থেকে প্রেমে পড়েছি তোমার। আখি আবারও মৃদু হেসে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি সরিয়ে নিল। আদ্রিত মুস্কি হাসিতে একটা গান বাজিয়ে দিল। গানটির এক পর্যায়ে আদ্রিত লক্ষ্য করতে পারে আখি কান্না করছে। সাথে সাথে গান বন্ধ করে গাড়ি আটকে আখির জন্য পেরেশান হয়ে ওঠে। কি হয়েছে আখি, কাঁদছো কেন? আমাকে কি আপনি কখনো ক্ষমা করতে পারবেন? হয়তো আমার ভালোবাসার কাছে দমে গিয়ে আমাকে নিজের জীবনে ভরে নিতে চাইছেন, কিন্তু মন থেকে কি কখনো ক্ষমা করতে পারবেন? কিসের ক্ষমা আখি? কি বলতে চাইছো তুমি? এই তো, আপনি আমায় ভালোবেসে আর কাউকে জীবনে ভরে নিতে চাননি। এক আমিতেই সীমাবদ্ধ থাকলেন আপনি, আর আমি অনায়াসে জীবনে এগিয়ে গেলাম। আসলে আমার ভালোবাসায় খুঁত ছিল, তাই তা পূর্ণতা পায়নি। নিখুঁত তো ছিল আপনার ভালোবাসা, যা আমার ভালোবাসার কাছে মান হারিয়েছে। আদ্রিত এবার আখিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কখনো না আখি, এমনটা আর কখনো বলো না। তোমার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, বরং তোমার অসহায়তার দুর্বলতার সুযোগ আদ্রিস নিয়েছে। এতে তোমার কোনো দোষ ছিল না। জানেন, আপনি যখন চলে গেছিলেন তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কোথাও গিয়ে মনের শান্তিটুকু পেতাম না। ভাইয়া বাবার সাথে ফ্রি থাকলো তখন তাদেরও কিছু জানাতাম না, কারণ আমি জানতাম এসব জানালে ওনারা আমার সুখের জন্য আপনাকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতেন, যা ব্যাঘাত ঘটাতো আপনার সুখের জীবনে। আঙ্কেল আর বাবার সম্পর্ক নষ্ট হতো। তখন একমাত্র আদ্রিসই ছিল যার সংস্পর্শে শান্তি খুঁজে পেতাম। মনের শান্তির লোভে তার সাথে থাকতাম প্রায় সময়। সে সত্যিই তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পাশে চলে এসেছিল। ওকে ছাড়া থাকতেই পারতাম না। ও আমার অভ্যেসে পরিণত হয়েছিল। যখনই আপনার স্মৃতি আমাকে জ্বালাতন করত, ছুটে যেতাম ওর কাছে। ওর প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল আমার মনে। জানি না সেটা ভালোবাসা ছিল নাকি অন্য কিছু, কিন্তু ওকে আমি হারাতে চাইনি। মন ভাঙার ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক
তা আপনাকে হারিয়ে বুঝেছি, তাই সেই ব্যথা আমি দ্বিতীয়বার সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারিনি। মনের শান্তির পরিণাম স্বরূপ ওকে পেতে স্বার্থপরের মতো সব ত্যাগ দিই আমি। আমাকে ক্ষমা করে দিবেন আপনি। পাগলি কি যে বলে, ওই আদৃশ তার কর্মফল নিশ্চয়ই পাবে। এখানে তোমার কখনো কোনো দোষ ছিল না। তাছাড়া আমার সুখ পাখির মুখে ক্ষমা চাও আমি কখনো মেনে নিব না। দেখো, তোমার কান্নায় আজ আকাশটাও কান্না করে দিয়েছে। চলো না, এই বেদনার জলে দুজন সুখ মাখাই। আজ যে আমার এই নিরামিষ মনটা উতলা, সেই বৃষ্টির জলে নেচে উঠতে চায় আখি তোমার সনে। ভিজবে কি আজ আমার সাথে? আখির চোখের জল মুছে তার দিকে হাত বাড়িয়ে প্রস্তাবটা দিল আদ্রিত। আখি নির্দ্বিধায় আদ্রিতের হাতে হাত রাখল। অতঃপর দুজন বৃষ্টির তালে তাল মিলাতে এগিয়ে গেল। আখির চেহারায় ফুটে উঠল আবার চওড়া হাসি। হাত মিলিয়ে গায়ে মাখিয়ে নিতে লাগলো আকাশের বুক থেকে আগত জলের অজস্র বিন্দুকণা। বৃষ্টির প্রতিটা কণা আজ তার মনে সুখের দোল দোলিয়ে দিয়ে যাচ্ছে। নিজের সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সকল বিষাদের ছোঁয়া, সকল তিক্ত অনুভূতি। অপলকে তাকিয়ে আছে তার প্রেমে মশগুল যুবক তার পানে। যতবার এই রমণীকে দেখে সে, ততবারই যেন নতুন করে তার প্রেমে মুগ্ধ হয়। এই এক রমণীর প্রেমে যেন জীবনের নাশটাও হাসি মুখে গ্রহণ করে যাবে সে। আজ বিশ্বাস করে উঠতে পারছে না নিজের ভাগ্যে। অবশেষে কি তবে পেয়ে গেল সে তার সুখ পাখিকে? সব কিছুই যেন এক সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ভয়ও আছে খুব, যদি ভেঙে যায় কবু সে স্বপ্ন। আখির হঠাৎ খেয়াল গেল আদ্রিতের দিকে। আলতো হেসে জিজ্ঞেস করে গেল তাকে, কি দেখছেন এভাবে দাঁড়িয়ে? দেখছি আমার সুখ পাখিকে, দেখছি তার অকৃত্রিম সে হাসি, যা এতদিন তিক্ততার নিচে চাপা পড়েছিল। কথাটা শুনে আখির হাসি কোথাও যেন উদাও হলো। আখি মুহূর্তেই যে আবার মনে বিরাজমান হলো তিক্ত কিছু অনুভূতি। আদ্রিত বেশ অস্থিরতা নিয়ে এবার এগিয়ে এসে আখির দুগাল নিজের দুহাতের ফাঁকে আগলে ধরে বলল, না সুখ পাখি, এই বিষাদ আর সহ্য করে উঠতে পারবো না আমি তোমার চেহারাতে। ভয় হয় এখন প্রাণ খুলে হাসত, যদি তা আবার মলিন হয়। না পাখি, যতদিন বেঁচে আছে এ হাসি ধরে রাখার প্রাণপণ চেষ্টা করব। ভয় পেও না তুমি। এত সুখ আর ভালোবাসা কি কপালে সইবে আমার? কেন বিশ্বাস হয় নাই পাগল প্রেমিকের প্রতি? আছে, কিন্তু ভাগ্য যদি আবারও মন নেই। ভাগ্যের লিখন তো আমাদের কর্মে হয় আখি। আমরা একে অপরকে এত ভালোবাসবো যে আল্লাহ তাআলা আমাদের উপর ওনার রহম বজায় রাখবেন ইনশাল্লাহ। কথা দিন কখনো ছেড়ে যাবেন না। কথা দিলাম। আখি অতি আবেগে জড়িয়ে ধরল আদ্রিতকে। আদ্রিতও জড়িয়ে ধরল তার সুখ পাখিকে। অল্পক্ষণ পর আখির হুঁশ ফিরল। কি করে গেছে সে? একরাশ অস্বাভাবিকতা ভর করল তার ওপর। লজ্জাময় একটা ভাব নিয়ে ছাড়িয়ে নিল আদ্রিতকে। অতঃপর আদ্রিতের দিকে আর না তাকিয়ে গাড়ির দিকে চলে গেল বেগতিক পায়ে। আদ্রিত মাথা চুলকে অল্প হাসলো, অতঃপর সেও গাড়ির দিকে হাঁটা ধরল। আদৃশ্যের আজ ঝরছে চোখের জল। নেশায় এতটাই মাতাল যে সোজা হয়ে বসতেও পারছে না। তাও ছাদের এক প্রান্তে হাত পা গুটিয়ে বসে আছে আকাশের পানে এক ধ্যানে তাকিয়ে। মনে পড়ছে আখির সাথে কাটানো মুহূর্তগুলো। ছাদের প্রান্তে বসে প্রায় রাতেই তার কাঁধে মাথা রেখে রাতে চা দেখা জেদ করতো আখি। আজ বড্ড মনে পড়ছে তার আখির কথা। শরীরের টানে সে কত বড় ভুল করে গেছে তা আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে। মরীচিকার পিছন ছুটতে গিয়ে সে হিরে হারিয়ে বসেছে। কি করে তা মেনে নিবে? আজ বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে তার। ছাদের দরজার ধার ঘেঁষে আদৃশকে লক্ষ্য করছে হৃদিকা। আমি জানি আদৃশ, তুমি সব কিছু নেশার করে বলে গেছো। তুমি শুধু আমাকেই ভালোবাসো আদৃশ। তুমি দেখো আবারও আমার রূপের নেশা পাগল হবে। হৃদিকার রূপ অদেখা করে আজও কেউ যেতে পারেনি। আর এই হৃদিকা তোমাকে নিজের রূপে বাঁধবেই। যাতেই বাঁধতে হোক না কেন, আমি তোমাকে বেঁধে রাখবো। তোমাকে আমার হয়েই থাকতে হবে। তুমি হলে আমার হবে, নইলে আর কারো না। মিনমিন করে দাঁতে দাঁত চেপে নিজে নিজে কথাগুলো বলে স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করলো হৃদিকা। বৃষ্টি থেমেছে সেই কবে। আখি আদ্রিত মির্জা হাউজে মাত্র ঢুকলো। আদ্রিত গাড়ি থেকে নেমে এসে আখির পাশে দরজা খুলে দিলে আখি নেমে পড়ল। এত আদিক্ষেতা দেখানো ভালো না ডাক্তার আদ্রিত।
ভালোবাসা প্রকাশের মাধ্যম লোক দেখানো আদিক্ষেতার মধ্যে পড়ে না সুখ পাখি, তাই আখি আলতো হেসে ঘরের দিকে যেতে যেতে বলল, জলদি এসে কাপড় চেঞ্জ করুন, নয়তো জ্বর চলে আসবে আবারও। তুমি আগে আমার সাথে আসো, আগে তোমায় কাপড় দেই, ভিজে তো তুমি আছো। আরে আমি ইশিকার থেকে নিয়ে নিব, আপনি কোথায় কাপড় পাবেন আমার? আমি এনে রেখেছি। মানে? কারণ আজকে তোমাকে আচমকা মির্জা বাড়িতে নিয়ে আসবো, তা আমার আর মায়ের পূর্ব পরিকল্পিত ছিল, সেই হিসেবে কিনে আনা। আপনিও যা পারেন। এখন চলুন ম্যাডাম। দুজনের কর্মকাণ্ড ছাদের উপর থেকে দেখতে পেলেন আরিয়ান মির্জা। আখির সাথে আদ্রিতের এমন মেলামেশা মোটেও মেনে নিতে পারলেন না উনি। আখি আদ্রিত ঘরের ভিতরে প্রবেশ করলো। আরে আখিমা, আয় আয়, কত সময় ধরে পথ চেয়ে বসে আছি। এ কি, দুজন দেখে ভিজে আছিস। আদ্রিত রুমে গিয়ে চেঞ্জ কর। আখি তুই আমার সাথে আয়। ওর কাপড় আমি নিয়ে এসেছি তোর রুম থেকে। কেন, আমি ওকে দিতে পারতাম না? আরে ভাইয়া, রাগো না। বিয়ের পর একান্তে যা শাড়ি চুড়ি দেওয়ার দিয়ে দিও, এখন না হয় তোমার জিনিস আমরাই দিই। হা। কথাটা শুনে আখি মুস্কি হেসে দেয়। আদ্রিত বেশ লজ্জায় পড়ে গিয়ে তাড়া করে ইশিকাকে। তোকে না আমি? মা দেখো না, তোমার ছেলে আমায় মারতে আসছে। হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে নে। আয় মা, আয়। আখি কাপড় পাল্টে নিতেই ইশিকার শায়লা মির্জা ওর কাছে চলে আসেন। বর্তমানে তিনজনই হরেক গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে বলল ইশিকা, আখি দেখো না, বেড়াতে এসে দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। নিশার জন্মের 2 দিন পর এখানে এসেছিলাম, চলে যাব আরও 2-3 দিনে। আবারও মা বাবা একা পড়ে যাবেন। আমি তো সবসময় এখানে থাকতে পারবো না। তোমার মনে হয় না ভাইয়ার বিয়ে করে নেওয়া উচিত? হ্যাঁ, কেন নয়। তা কনে দেখেছ? আদ্রিতের বিয়ে শুনে মনটা মোচড় দিয়ে গেল। আখি স্বাভাবিকভাবে কথাটা বলল। এবার জবাবে ইশিকা হেসে উত্তর দিল, কনে তো আমরা সে 7 বছর আগেই দেখেছি। এখন সে রাজি হলে হলো। কে সে? আরে পাগলি একটা, কে হবে আবার সে? আমাদের সামনেই তো বসে আছে আমার একমাত্র ছেলের বউ। কথাটা শুনে আখি অবাক করতে শীর্ষে চলে গেল। কি বলছো মামুনি? আমি? কিন্তু আমি ডিভোর্সি, এতে কোনো কিছু আসে যাবে না তোমাদের? একটা চট দিব আরেকবার যদি কথাটা বলেছিস। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোর একটা চোখ কানা হয়েছে না দাঁত পড়ে গেছে, কোনটা? আর যদি এমনটা হতো তারপরও তোকেই ছেলের বউ বানাতাম। এবার বল রাজি কিনা? আমার একটু ভাবতে হবে মামুনি। আর কি এত ভাবাভাবি? আমার ছেলেটা যে বুড়োর কাতারে চলে যাচ্ছে। কি যে বলো মামুনি তুমি। তো আর কি বলবো বল? আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি বিয়ের সব ব্যবস্থা করছি। না মামুনি, এখন না। কেন রে? আসলে আমি এখন আর জীবনে এগুতে গেলে মা বাবা ব্যতীত এগুবো না। আগে আমার সংসার টিকেনি, কারণ মা বাবার মনের অভিশাপে সন্তানের সুখ কখনো চিরস্থায়ী হতে পারে না। বাবা মায়ের দোয়া ব্যতীত কোনো সম্পর্কের শুরুই বৈধতা পায় না, এমনকি বিয়েও বৈধতা পায় না। তা আমি আগে জানতাম না। আইনত বৈধভাবে এতদিন বিয়ে নামক বন্ধনে থাকলো, ধর্মানুযায়ী অবৈধভাবে ছিলাম। জানি না এই পাপের পরিণামে কি পাবো। দেরিতে হলো, বিষয়টা বুঝে গেছি আমি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চিন্তা করিস না, ভুল করে বান্দা অনুশোচনার সহিত সঠিক রাস্তায় ফিরে এলে আল্লাহ ঠিকই ক্ষমা করে দেন। আর কথা যেখানে তোর মা বাবার, তুই সব আমার উপর ছেড়ে দে, আমি দেখে নিব। সত্যিই তুমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? তুই শুধু অপেক্ষা কর, আমি আছি তো। বুঝলাম। তা রিঙ্কি কোথায়? কি জানি, বাড়ি ছেড়ে বিনা বাক্যে চলে গেছে। তবে যাই হয়েছে ভালোই হয়েছে, না গেলে আমি বার করতাম। আখির মন আজ বড্ড খুশি। শায়লা মির্জা ঋষিকা একটু আগে কক্ষ ত্যাগ করলেন। বর্তমানে আখি হাতের আংটিটা হাত বুলাচ্ছে আর ভাবছে আদ্রিতের কথা। মনে লেগেছে নতুন রং, নতুন শুরুর আমেজ। প্রথম ভালোবাসাকে দ্বিতীয় সুযোগে ফিরে পায় কজন? নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। জীবনসাথী হিসেবে আদ্রিতের মতো এমন একজন, আর শ্বশুর বাড়ির লোকজন হিসেবে এত সুন্দর একটা পরিবার, কার কপালেই বা জোটে? আখির ধ্যান ভঙ্গ করে ফোনে আসলো হঠাৎ মেসেজ নোটিফিকেশন। আদ্রিত মেসেজ করেছে,
সুখ পাখি, ছাদে আসো, চাঁদ দেখবো একসাথে। আর যদি না আসি? একটু অধিকার খাটিয়ে হয়তো নিয়ে আসার প্রচেষ্টা করব। কোলে ওঠানোর ক্ষমতা আমার এখনো যায়নি, কিন্তু আমি কিন্তু আগে সেই পিচ্ছি আঁখি নই যাকে কোলে নিয়ে জব্দ করার চেষ্টা করবেন আপনি। আমার আঁখি তো আমারই, হোক না কেন সে কোনো পিচ্ছি মেয়ে, নয়তো বুঝদার, থাকবে তো আমার কাছে আমার প্রিয়সী হয়ে। হয়েছে, আর কথার ফুল বাঁধতে হবে না, দাঁড়ান আমি আসছি। মুখ ভরা হাসি নিয়ে খুশি মনে এবার ছাদের পানে হাঁটা ধরল আঁখি। কিন্তু হঠাৎ সামনে প্রকট হলেন আরিয়ান মির্জা। আর আঙ্কেল, আপনি? তোর সাথে কিছু কথা ছিল আঁখি। আঙ্কেল বলুন। একান্তে কিছু কথা বলতে চাই, আমার সাথে চলো। চলুন। আরিয়ান মির্জা আঁখিকে নিয়ে একটা কক্ষে গেলেন। সেখানে উনি প্রায়ই বসে বই পড়েন, এছাড়াও বিভিন্ন জিনিস লেখালেখিও করেন। সরকারি ভার্সিটির প্রফেসর ছিলেন উনি দীর্ঘ বছর। অবসরের সময়টা এখন ভালোই কাটে। সেই কক্ষের একটা সোফায় উনি নিয়ে বসতে বললেন আঁখিকে। নিজেও তার ঠিক সামনের সোফার দিকটায় বসলেন। কি বলবেন আঙ্কেল, বলুন। দেখ মা, তোর বাবা আমার অনেক ভালো বন্ধু। প্রফেশনাল লাইফে আসার পর থেকে ওর সাথে আমার পরিচয়। তাছাড়া এই সম্পর্ক আরও গভীর হয় তুই ইশিকার সাথে বন্ধুত্ব গড়ে তোলার পর থেকে। তাছাড়া তুই প্রায়ই আমাদের এখানে আসতি, ভালোই লাগতো আমার তা। তোর বাবা আর আমি ভেবে নিয়েছিলাম আদ্রিত আর তোর বিয়েটা করিয়ে দিব। এতে করে আমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে। সব ঠিকঠাক ছিল, কিন্তু না জানি কি থেকে কি হয়ে গেল। আদ্রিত হুট করে আমেরিকা চলে গেল। তারপর থেকে যতবারই ওর সাথে তোর কথা বলতে চেয়েছি, ততবারই এটা ওটা বলে কথা ঘুরিয়ে গেছে। 3 বছর আগে যখন তোর বাবা তোর আর আদ্রিতের বিয়ের কথা বলেছিলেন আমায়, তখন আমি আদ্রিতের সাথে এ নিয়ে কথা বলার পূর্বে জানতে পেলাম তুই আদ্রিসকে পছন্দ করিস, আদ্রিতকে বিয়ে করতে চাস না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু সবার জীবনে নিজেদের পছন্দ থাকতে পারে, এতে কোনো দোষ বলে মনে হলো না আমার। কথাটা এটুকু পর্যন্ত ঠিক ছিল আঁখি, কিন্তু এখন কিছুই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? আপনি কি বলতে চান আঙ্কেল, একটু বুঝিয়ে বলবেন? দেখ আঁখি, তুই আমায় ভুল বুঝিস না। তুই অবিবাহিত থাকলে মানা যেত, কিন্তু তুই ডিভোর্সি, আর এদিকে আদ্রিত অবিবাহিত। এই নিয়ে সমাজে কতটা কথার সামনে পড়তে হবে আমাদের, বুঝতেই পারছিস। জীবনে তিল তিল করে গড়ে তোলা সম্মান কি করে ধুলায় মিশে যেতে দেই অল্পতে। তাও তোর কথা মাথায় রেখে মেনে নিতাম, কিন্তু উপর থেকে তুই কখনো মা হতে পারবি না। এদিকে নিজের বংশধর আজকাল কেই বা না চায় বল। আদ্রিত শায়লা তো অতি আবেগী, তাই ওসব ভাবছে না, কিন্তু যখন সমাজের সামনে পড়বে তখন হয়তো তাদের ভাবনাও তেমনই হবে। এবার তুই বল, সব জেনে শুনে কি তুই জীবনে দ্বিতীয়বারও ভুল করে যাবি? কথাগুলো আখির বুকে তীরের ন্যায় আঘাত করলো। তবুও পাথর ভঙ্গিতে বসে রয়ে স্বাভাবিক স্বরে বলল, আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন। আপনি চিন্তা করবেন না, আপনাকে নিরাশ করব না আমি। কথাটা বলে ছুটন্ত পায়ে চলে আসলো নিষ্কক্ষে আঁখি। অতঃপর দরজা লাগিয়ে মুখ চেপে কান্না করে দিল। অনেকক্ষণ যাবৎ আখির জন্য অপেক্ষা করে বিরক্ত হলো আদ্রিত। মেসেজ করলো, জবাব পাচ্ছে না। কল করলো, ধরছে না আঁখি। এবার মনে বেশ অভিমান জমিয়ে চলে আসলো আখির খোঁজে। আখি শায়লা মির্জার কক্ষে আসলো। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে ওনার সাথে কথা বলতে শুরু করলো। মামনি, আরে আখিমা, তুই কক্ষে আয়, কিছু দরকার? কোনো অসুবিধা হচ্ছে তোর এখানে? না মামনি, তুমি যেখানে সেখানে অসুবিধে কবু হতে পারে আমার। আসলে মামনি, আমায় এখন চলে যেতে হবে। কি বলিস রে সব? চলে যাবি মানে? আসলে হঠাৎ বাড়িতে একটা জরুরি কাজ পড়েছে, যেতেই হবে। কি কাজ এমন? আর্জেন্ট কাজ মামনি, না গেলে না হবে। বলতে পারবো না এখন। কি এমন কাজ তোমার আঁখি যে এখনই চলে যেতে হবে? দেখ না আদ্রিত কেমন যাই যাই করছে, তুই একটু বোঝা তো ওকে। বুঝতে পারছেন না আপনারা? প্লিজ মন খারাপ করবেন না, আমি কিন্তু থাকতে পারবো না, আমার যাওয়াটা জরুরি। কথাটা বলে আঁখি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটন্ত পায়ে বাহিরের দিকে হাঁটা ধরল। আদ্রিত পিছু এলো, সাথে শায়লা মির্জা আসলেন। আঁখি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিয়েছে এতক্ষণে। ছুটে গিয়ে গাড়িতে চড়ে বসলো। আঁখি, কথাটা শোনো আমার।
আখি আদ্রিতের ডাক শুনো না শোনার ভান করলো। আদ্রিত গাড়ির পাশে যাবার আগে গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। শায়লা মির্জা আর আদ্রিত দুজনই হতভম্ব হলেন আখির উক্ত ব্যবহারে। আদিল বাইরে, এদিকে সে রিহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাও ঘুমিয়ে গেছেন এত সময়। আখির হঠাৎ বাড়িতে চলে আসা আশ্চর্য হলো সুব্রতা। ড্রয়িং রুমে বসে সে আদিলের অপেক্ষা করছিল। আখিকে দেখে অবাকত্ব নিয়ে জিজ্ঞেস করলো তাকে, কি হয়েছে আখি, এভাবে ফিরে আসলে যে, তাও এত রাতে? তুমি না আজকে মির্জা হাউজে থাকতে গেছিলে? কাছের সে মমতার আশ্রয়কে দেখে আখি আর তার আবেগ ধরে রাখতে পারল না। ছুটে গিয়ে তাকে ঝাপটে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছো কেন? হয়েছে কি বলো। আমার কেউ নেই আপু, আমি কারো যোগ্য না, কারো যোগ্য না। কি হয়েছে আখি, বলবে তো, বলো না, মনটা আমার পেরেশানিতে ভরে উঠেছে, বলো কি হয়েছে। আখি সুব্রতার সাথে নিজের সকল কথায় ভাগ করে থাকে। বর্তমানে সুব্রতাই তার বিশ্বস্ত সঙ্গ। তাকে মনের ভার ভাগ না করে যেন শান্তি পায় না আখি। তাছাড়া মনটাও যে আজ ভরে উঠেছে হালকা করার মাধ্যমটা বেশ জরুরি। তাই সব কিছু আখি বলে গেল সুব্রতা প্রথম থেকে। সবটা শোনার পর সুব্রতার কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। কিছু সময় বাকরুদ্ধ থাকার পর এবার বলল, আদ্রিস এত কিছু করে গেল আর তুমি আমাদের বললেও না, চুপচাপ সহ্য করে গেলে। আর আজও তাই করবে বলো? আমাদের না হয় কিছু বলনি, ডাক্তার আদ্রিতের বাবাকে তো বলতে পারতে। আমার মনে হয় ডিভোর্স নিয়ে ওনার সমস্যা তেমন হতো না, কিন্তু ওনার সমস্যা হয়তো বাচ্চা নিয়ে বেশি। তবে তুমি সত্যতা বলে দিতে পারতে যে তুমি সন্তান জন্মদানে সক্ষম। বাকিটা ডাক্তার আদ্রিতকে বললে উনি নিজের বাবাকে বুঝিয়ে নিতেন। এমনটা তো এখন নতুন না যে ডিভোর্সি নারীদের বিয়ে অবিবাহিতদের সাথে হচ্ছে না। তোমার এভাবে চলে আসা ঠিক হয়নি। তোমার ডাক্তার আদ্রিতের সাথে কথা বলা উচিত ছিল। না আপু, আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে হলে এমনটাই করতো যেমনটা তুমি বলছো, কিন্তু আমি কখনো এমনটা করার কথা ভাবতেও পারি না। আমি মেয়ে হয়ে জন্মেছি, তাই বলে এ নয় আমি পায়ের ধুলো। বাবা আমায় মাথায় তুলে রাখতো, আমি কেন কারো নিচে পড়ে থাকবো? নির্দ্বিধায় আমি বলতে পারতাম আমি সন্তান জন্মদানে সক্ষম। ডাক্তার আদ্রিতের সাথে কথা বলে আঙ্কেলকে আমাদের পক্ষে আনতেও হয়তো সক্ষম হতাম, কিন্তু আমার সম্মানটা কোথায় পড়ে থাকতো আপু, ভাবতে পারছো? আমি কারো ভালোবাসা ভিক্ষিতে চাই না। সারা জীবন কারো করুণা বা আর চোখের বাণী সহ্য করে যেতে আমি পারতাম না। আঙ্কেল মেনে গেল, এ নিয়ে আফসোস ওনার মনে থাকতো ঠিকই। মনে মনে হয়তো দিতেন বদদোয়া। আর নারীদের জীবন সম্পর্কে জানোই তো আপু, বাচ্চা গর্ভে ধারণকৃত সময় অনেক দুর্ঘটনার ফলস্বরূপ জন্মদানের সক্ষমতা হারিয়ে যেতে পারে। তখন যদি আমার সাথে এমন ঘটে, তখন কে নিবে আমার জীবনের নিশ্চয়তা? কে নিশ্চিত করবে কথাটা যে আঙ্কেল তখন ডাক্তার আদ্রিতকে দ্বিতীয় বিয়ের জন্য বলবেন না? হয়তো ডাক্তার আদ্রিত তাতে মানবেন না, কিন্তু আঙ্কেল তো কষ্ট পাবেন মনে। বংশধর না পাওয়ার দোষী সারা জীবন মনে মনে আমাকেই করে যাবেন, যা আমি কখনোই মেনে নিব না আপু। জীবনে অনেক ভুল করেছি, আর না, আত্মসম্মানহীন জীবন আমি মেনে নিতে পারবো না। এমনটা করার থাকলে তো আদৃশ্যের সাথে সংসার করতাম, ওকে ছেড়ে দিতাম না। কিন্তু না, আমার কাছে ভালোবাসার চেয়েও আমার আত্মসম্মান বড়। আত্মসম্মানের বিসর্জন দিয়ে আমি কোনো কিছুই জয় করতে চাই না। অতঃপর চোখ মুছে নিজেকে সামলিয়ে নিয়ে নিজ কক্ষে চলে গেল আখি। রাতভর আখিকে কল মেসেজ করলো আদ্রিত, কিন্তু না, কোনো কিছুরই জবাব পেল না সে। ঘুম উদা হয়ে গেছে তার চোখ থেকে। ভিতরে শান্তি নামক জিনিসটাও কোথায় রয়ে গেল। সকালে রেডি হয়ে নাস্তা না করে হাসপাতালের দিকে পথ ধরল আদ্রিত। বাবা, কথা হয়েছে আখির সাথে? না মা, কলই তো ধরছে না, না মেসেজ সিন করছে। কি হলো আমার মেয়েটার? ওর বাড়ি যাব? না মা, দেখি হাসপাতাল আসে কিনা, না হলে বাড়ি যাব। আদ্রিত চলে আসলো হাসপাতাল। এসে দেখলো আখি আজ সময়ের আগে এসেছে, বসে টুকটাক কিছু কাজ করছে। আদ্রিত তার কাজের ফাঁকে তার সাথে কথা বলার চেষ্টা করলো। আখি, খুব বিজি, একটু কথা বলবে? আসলে ডাক্তার আদ্রিত, প্রচুর কাজ, ফ্রি হয়ে কথা বলবো। আদ্রিত নিরাশ হলো আখির এমন আচরণে। এমনি যতই কাজ থাকুক না কেন,
আখি আদ্রিতের সাথে হেসে কথা বলে নেয়, অল্প করে হলো। কিন্তু আজ আদ্রিতের মনে হলো আখির তেমন কোনো কাজ নেই, তাও তার সাথে কথা বলতে চাইল না। এমনকি আজ তার মুখে সে হাসিটাও নেই। আদ্রিতের সময় পার হচ্ছে না, কোনো কাজে মন বসছে না, মনটা শুধু আখির জন্য আনচান করছে তার। কিন্তু আখির সাথে যখনই কথা বলতে যাচ্ছে আখি তখনই তাকে এটা ওটা বলে এড়িয়ে যাচ্ছে। বড্ড বিরক্ত লাগছে আদ্রিতের সব কিছু। আজ বেশ কয়েকবার বেহায়ার মতো আদ্রিত আখির পাশে গেছে কথা বলবে বলে, কিন্তু আখি কথা বলল না, বরাবরের মতো এড়িয়ে গেল। এবার আবারও আসলো আখির কাছে, কিন্তু এসে দেখলো আখির কেবিনে ডাক্তার আনিশা বসে আছেন। আখি তার সাথে বেশ হেসে খেলেই কথা বলছে, আর আদ্রিতকে দিল ভারী কাজের চাপের বাহানা। মুহূর্তে গা জ্বলে উঠল আদ্রিতের। ছেলে হোক বা মেয়ে, তার আখির জীবনে নিজের সময়ের ভাগটা সে কাউকে দিবে না। তাই এবার সোজাভাবে আনিশাকে বলল আদ্রিত, ডাক্তার আনিশা, আমার ডাক্তার আখির সাথে কিছু কথা ছিল, যদি আপনি একটু সুযোগ দিতেন। হ্যাঁ, কেন নয়। অতঃপর ডাক্তার আনিশা উঠে চলে গেলে আদ্রিত আখির পাশে আসলো। কি হয়েছে, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আপনাকে কোথায় ইগনোর করছি? কাজ আছে প্রচুর, তাই কথা বলতে পারছি না। তবে এখন যে ডাক্তার আনিশার সাথে গল্প করছিলে, এখন কোনো কাজে চাপ নেই তোমার? হাসপাতালে তো আমি ছাড়া কারোর সাথে তেমন আড্ডা দিতে দেখি না কখনো, আর আজ আমাকে অদেখা করছো, ফোন ধরছো না, মেসেজ সিন করছো না। কি হয়েছে বলো? কিছু হয়নি, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। আমাকে একজন রোগী দেখতে হবে, এখন যেতে দিন। কথাটা বলে আখি আদ্রিতকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তাকে একটানে বুকের সাথে এনে মিশিয়ে নিল আদ্রিত। কি অসভ্যতা করছেন আপনি? অসভ্যতা না, এটাকে অধিকারত্ব বলে। কিসের অধিকার? আমি আপনাকে কোনো অধিকার দেইনি। তুমি না দিল আমি নিয়ে নিব। আপনাকে সেই সুযোগ আমি কখনো দিব না। আমি আপনাকে ভালোবাসি না ডাক্তার আদ্রিত, আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আপনার প্রতি আগের সে অনুভূতি রয়ে যায়নি, চাইলেও আমি আর তা ফিরিয়ে আনতে পারবো না। চেষ্টা করে দেখে নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি বারবার, তাই আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আপনি বরং আমার পিছনে না পড়ে থাকলেই খুশি হব। বললাম না, পরকালও পিছু ছাড়বো না। তুমি শুধু আমার আখি, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, আমি বাধ্য নই। অতঃপর আদ্রিতকে অল্প ধাক্কাতে নিজের থেকে ছাড়িয়ে চলে গেল সেখান থেকে আখি। আদ্রিত তার পিছু আসতে নিলে হঠাৎ একজন নার্স আসলো সেখানে। স্যার, জলদি চলুন, একটা ইমার্জেন্সি এসেছে, আপনাকে দেখতে হবে। আমি ছাড়া ডাক্তার নেই, আমি এখন পারবো না, অন্যজনকে দেখো। স্যার, খুব ক্রিটিক্যাল ম্যাটার। ডাক্তার আখি একটু আগে একটা সার্জারি করে বলেছেন আজকে আর কোনো কাজে থাকবেন না। উনি ওনার গুরুত্বপূর্ণ কাজ আছে, চলে যাবেন। ডাক্তার মোনায়েম নেই আজকে, বাকিরাও কাজে আছেন, একমাত্র আপনি ফ্রি। প্লিজ জলদি চলুন স্যার। আদ্রির দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, তাই চলে গেল নার্সের সাথে। আখি হাসপাতাল ছাড়া সকল ব্যবস্থা করে নিয়েছে। উক্ত কাগজপত্র এবার আশরাফ রায়হান খানের কাছে নিয়ে গেল। সেখানে সে নিজের সাথে করে আহিলকেও ডেকে এনেছে জরুরি কাজ বলে। এবার কাগজপত্র বাবার হাতে তুলে দিয়ে বলল, আজ স্যার বলে আপনাদের সাথে ফর্মালিটি করতে পারবো না, এমনিতে আর ডাকতে আসবো না। এখানে জব নেওয়ার প্রথম আর প্রধান কারণ ছিল তোমাদের পাশে থাকা, তোমাদের প্রতিদিন চোখ ভরে দেখে নাও। ভেবেছিলাম হয়তো তোমাদের মনে আবারও জায়গা করে নিতে পারবো, কিন্তু ভুল ছিলাম আমি, ভুলে গেছিলাম আয়না একবার ভেঙে গেলে তা হাজার জোড়া দাও তবুও ফাটা দাগ থাকে। সম্পর্ক আর বিশ্বাস তো তেমনই হয়। যেখানে আমার কোনো অধিকারই রয়ে যায়নি সেখানে জেদ নিয়ে দম্ভ দেখাতে চাইলাম। আসলে পাগল আমি, কিন্তু আর পাগলামি করব না। দেরিতে হলেও বুঝতে পেরেছি আমি ব্যর্থ। জীবনে এমন ভুল করেছি যে তার প্রায়শ্চিত্তে জীবন শেষ করে দিল কম হবে। আজ বুঝতে পেরেছি আমি সব হারিয়ে গেছি। আমি কাঙাল, আমার কেউ নেই। দিন শেষে আমি একা। আমি এতটাই বাজার মানুষ রূপে মিছে অস্তিত্বের অধিকারী, একজন যাকে কেউ চায় না, আর যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই ভাবলাম নাইবা পেলাম কারো ভালোবাসা। আত্মসম্মান আর জীবনের তিক্ততা নিয়ে যতদিন পারি বেঁচে থাকবো, আর দূর থেকে চাইবো তোমরা খুশি থাকো, কখনো জ্বালাতে আসবো না। আর
আমি হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত হুট করে নেওয়ায় আপনাদের আগে জানাতে পারিনি, তাই দুঃখিত। কিন্তু এই হাসপাতালে আমি আর থাকতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, ভাইয়া। আমি যে ভুল করেছি তার ক্ষমা হয়তো আমি কখনো পাবো না, তবুও খুব করে চাইবো। সব শেষে বলবো অনেক ভালোবাসি তোমাদের। দূরে চলে গেল এমন একদিন যায়নি যেদিন ভাবিনি তোমাদের নিয়ে। চলি। মাম্মা, মাইশা আর দাদু দিদুকে বলো আমি ওনাদের কথা জিজ্ঞেস করেছি, কখনো সামনে পড়ব না। হাসপাতাল ছাড়ার বিষয়ে আমার ওপর থেকে সব ফর্মালিটি শেষ করে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব। চলি তাহলে। অতপর কথাগুলো বলে আখি বেরিয়ে এলো। এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে অনুভূতিহীনের মতো কথাগুলো বলে গেল। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না আখি। গাড়িতে উঠে এবার মুখ চেপে কান্না করতে শুরু করে দিল। হাসপাতালের দিকে তাকে মৃদু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিবেন ডাক্তার আদ্রিত, কিন্তু আমার কাছে ভালোবাসার উপর আমার আত্মসম্মানের স্থান। নিজের জীবন গুছিয়ে নিন, দোয়া করব। চলে যাব আপনাদের সবার থেকে অনেক দূরে। অল্প কাজ বাকি, তবে আর আসবো না আপনাদের কাউকে কষ্ট দিতে। আসবো না কারো জীবনে অভিশাপ রূপে। জন্মস্থান থেকে পাওয়া তিরস্কার, তাচ্ছিল্য আমি কখনো ভুলব না, আর কখনো পা রাখবো না এই দেশের মাটিতে। নির্দিষ্ট কিছু কাজের সমাপ্তি এই দেশে ও তার মানুষের মায়া ত্যাগ করতে বাধ্য করবে আমায়। রাতে আদ্রিস অন্য একটা রুমে ঘুমিয়ে যায়। সকালে হৃদিকা ঘুম থেকে ওঠার আগে কোথাও যেন বেরিয়ে গেল। সারা দিন অনেক ফোন মেসেজ করেও তাকে পায় না হৃদিকা। আদ্রিসকে হারানোর ভয়ে রূপ ধরে রাখতে আজকের পুরোটা দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয় হৃদিকা, কিন্তু কোনো ফলাফল পায় না। সবারই একই কথা, ওনারা কিছুই করতে পারবেন না। ভাইরাস খুব তাড়াতাড়ি তার শরীরে ছড়িয়ে গেছে। কোনো পথ্য বা ওষুধ কিছুই পায়নি সে কারো কাছ থেকে। নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। ফেসবুক, গুগল, কোথাও কোনো উত্তর পেল না। ভাইরাসের আতঙ্ক থেকে নিজেকে বাঁচানোর পেল না কোনো রাস্তা। এদিকে সময়ের সাথে হৃদিকার শরীরের বেহাল দশা ধরতে শুরু হয়েছে। চামড়া অনেকটা সংকুচিত হয়ে গেছে পুরো শরীরের, চেহারার দিকটাই বেশি। আজকে ডান হাতে 3টে নখ উঠে গেছে। চোখের পাপড়িগুলো ইতিমধ্যে পড়ে গেছে। নিজেকে দেখতে নিজের কাছে কেমন জানি ভয়াবহ লাগছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।